ইচ্ছে যদি থাকে, যদি মনের ভেতর থেকে ইচ্ছেই থাকে, তাহলে সবাই সবটাই করতে পারবে। মানুষকে নিয়ে ইন্টারেস্ট খুব কম, আমার নিজেরই এত কাজ, সেটার থেকে সময় কোথায়? আমার মা স্পেশালি সব সময় বলে তুমি পারবা, না পারলে যখন তুমি যদি দেখো যে না একেবারেই পারছো না, তখন তো তুমি বন্ধই করতে পারো, তখন ছেড়ে হাল তখন ছেড়ো আর কি, কিন্তু দেখো কত দূর পারো। যখন আহিরাকে নিতে আসে বা ড্রপ করতে আসে তখন দেখা হয়, যদি আমি বাড়িতে থাকি তখন দেখা হয়, ওইভাবে প্ল্যান করে তো আর দেখা হয় না। 8-10টা মানুষের যেরকম জীবনের প্রবলেম সংঘাত যেই সব কারণে হতে পারে, একই কারণে আমাদের জীবনেও প্রবলেম সংঘাত হতে পারে বা হয়েছিল। কজন শিল্পীর নামের পাশে আমরা ডক্টর উপাধি দেখতে পাই? খুব বেশি না। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা তার মেধা, পরিশ্রম, অধ্যবসায় সবকিছু পুরস্কার হিসেবে অর্জন করেছেন ডক্টর উপাধি, তাও আন্তর্জাতিক অঙ্গন থেকে। খুশির খবর, কিন্তু খুশি হতে পারলেন না অনেকে। সামাজিক মাধ্যমে তাকে অভিনন্দন জানানো বা তাকে নিয়ে গর্ব করা তো দূরে থাক, অনেকে মুখর হলেন তার সমালোচনায়। অবশ্য এবারে যে প্রথম এমন ঘটনা ঘটেছে তা নয়। আমাদের দেশের একটি অসুস্থ অংশ সবসময় একজন মিথিলার পতন দেখতে চায়, কিন্তু কেন? তিনি কিভাবে এত শক্তি অর্জন করেছেন সেটা তাদের ঈর্ষার জায়গা, নাকি আমরা একজন নারীর সফলতা সহজে হজম করতে পারি না? আজকের পডকাস্টে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, ওয়েলকাম ব্যাক টু ইয়ার ফেভারিট পডকাস্ট বিহাইন্ড দ্য ফেম উইথ RRK। মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত 93.6 FM আছি আমি রুম্মান রশিদ খান। আর আজ আমার গেস্ট মতে মেধাবী, মতে মোহনীয় সৌন্দর্যের অধিকারী মিথিলা, ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা। হ্যালো হ্যালো RRK। ডক্টর সাহেবা, কেমন আছেন? ভালো আছি। আমি কিন্তু অনেক স্যাড, ইউনো। কেন? কারণ এই যে RRK বললেন না, আপনিও তো RRK ছিলেন, এখন তো DRRK হয়ে গেছে। আপনিও কিন্তু চেষ্টা শুরু করতে পারেন। সম্ভব না, আমার এত ধৈর্য নাই ভাই। মানে মানে কি বলবো, আমি অনেক দিন ধরে ভাবছিলাম, অনেকেই তো ফেসবুকে পোস্ট দিয়েছে আপনাকে অভিনন্দন জানিয়েছে, কিন্তু আমি দেইনি। আমি ভাবছিলাম সামনাসামনি আপনাকে অভিনন্দন জানাবো, কারণ এটা আমাদের জন্য এত বড় একটা অর্জন। আমি যতদূর জানি বাংলাদেশের কোনো অভিনেত্রী কিংবা কোনো তারকা, নারী তারকা দেশের বাইরে থেকে এরকম ডক্টরেট ডিগ্রি অর্জন করেনি। ইজ ইট ট্রু? সেটা আমি জানি না, আমার কাছে কোনো ডেটা নেই, কিন্তু বাংলাদেশের অনেক নারী ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন এবং বিদেশের সব অত্যন্ত মানে খুব ভালো ইউনিভার্সিটি থেকে, অত্যন্ত নামী ইউনিভার্সিটি থেকে আমাদের দেশে মানে যথেষ্ট পরিমাণে মেধাবী নারীরা আছেন যারা ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তো সেই জন্য আমাকে ওই রকমভাবে আলাদা করে বলার কিছু নেই। মানে নারী তারকা, আমি তারকা বলছি, তারকা কিনা যাই হোক, মানে হ্যাঁ হতে পারে যে হ্যাঁ অভিনয় অঙ্গনে হয়তো অনেক বেশি মানুষ করেনি পিএইচডি, মানে আপনি না যত হয়েছে তাই করেছি, কিন্তু সেটাকে ওইরকম ভাবে আলাদা করে বলার আমার মনে হয় না কিছু আছে। হ্যাঁ, আমার খুব হালকা লাগছে যে আমার পড়াশোনাটা আপাতত শেষ হয়েছে। আই ডোন্ট বিলিভ রাফিয়াত রশিদ মিথিলা পড়াশোনা শেষ করবে, এটা আসলে আমরা বিলিভ করি না। কারণ আপনি হচ্ছেন, হয় না বলে ওয়ার্কাহলিক, শপহলিক, আপনি হচ্ছেন স্টাডিহলিক, রাইট? পড়তে ভালো লাগে আপনার। সো আমার মনে হয় 2 দিন পর আবার হয়তো কোনো একটা ডিগ্রি নেওয়ার জন্য আপনি পড়াশোনা শুরু করবেন। না, হতে পারে। আমার কিন্তু এই জিনিসটা ছোটোবেলায় আমি অতটা পড়তে ভালোবাসতাম। যখন আমি স্কুলে পড়তাম আমার মনে হয় না আমি খুব মেধাবী ছিলাম কিনা জানি না, মানে অত পড়াশোনা বা পড়ুয়া ছিলাম না তখন স্কুলে যাওয়ার মেইন পারপাস ছিল বান্ধবীদের সাথে গল্প করা। আমি ভিকারুননিসায় পড়তাম, তখন লেখাপড়াটা যেহেতু সবাই মানে আমাদের ক্লাসে যারা ছিলেন বা আমাদের সিনিয়র জুনিয়র মানে সব মেধাবী ছাত্রীরাই ভিকারুননিসায় পড়তো মনে হয়, এবং সবাই এখন অত্যন্ত ভালো সব জায়গায় আছে, এর মধ্যে মানে হাজার হাজার পিএইচডিও আছে। তো তখন অত পড়ুয়া ছিলাম না, কিন্তু যত বড় হয়েছি আমার মনে হয় পড়াশোনার সাথে সম্পর্কটা আরও একটু বেটার হয়েছে, সুন্দর হয়েছে। আর এখন তো পড়তে খুব ভালো লাগে, ইট ওয়ার্কস। আমি সবসময় এটা বলি যে আমার জন্য এটা থেরাপির মতো কাজ করে। মানে আমি যখন পড়তে বসি আমি একটা জিনিস এক্সপ্লোর করতে থাকি, নতুন কিছু জানতে থাকি, সেই জিনিসটা আমাকে বাকি সব কিছু ভুলে
থাকতে সাহায্য করে। সো আমি যখন খুব ডিপ্রেস থাকি তখন আমার পড়াশোনাটা আমাকে খুব হেল্প করে। আমি না ভিজুয়ালি কল্পনা করছি, ধরেন আপনি বসে আছেন, উপরে কিছু ভিজুয়াল এফেক্টস যাচ্ছে যখন আপনি পড়াশোনা করছেন, প্লাস মাইনাস অঙ্কের সূত্র হয় না, সিনেমাতে দেখায়। আসলে থেরাপি বলতে অনেকে রান্না করে নিজের মনটা রিফ্রেশ করে, কেউ সাজুগুজু করে, কেউ ঘুরতে গিয়ে। এখানে একজন আছে যে পড়াশোনাটাকে থেরাপি বলছেন। মাই গড, যারা পড়তে ভালোবাসে না তারা যদি আপনার ভক্ত হয়ে থাকেন এখনই পড়তে বসুন, কারণ রাফিয়াত রশিদ মিথিলার পড়তে ভালো লাগে। একটু আরআরকের প্রসঙ্গে আসে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে যখন আমি জেনেছি যে আপনিও আরআরকে, এবং আমাদের দুজনের বাবার নামও একে, বজলুর রশিদ খান। আপনি আমার মেলায় হারিয়ে যাওয়া ভাই, and you are my sister. এই যে আমি আজকের পর্ব শুরু করেছি যে বিষয়টা নিয়ে, আপনি ডক্টরেট উপাধি পেলেন, অনেকেই আপনাকে অভিনন্দন জানিয়েছে, আবার অনেকে জানায়নি। এগুলো কি আপনাকে এখন হার্ট করে? না, যারা জানায়নি ঠিক আছে, কিন্তু আমি জানায়নি মানে তারা সমালোচনা করেছে, হয়তো করেছে। আমি আসলে আমি অনেক বেশি অভিনন্দনই দেখতে পেয়েছি। মানে আমি এত মেসেজ পেয়েছি আমার ইনবক্সে, ইনস্টাগ্রামে, ফেসবুকে, ইমেলে, লিঙ্কডইনে, মানে এত বেশি ভালো কথা এবং ভালো মেসেজ পেয়েছি, অভিনন্দন পেয়েছি যে আমি ওভারওয়েলমড হয়ে গেছি। আমার সত্যি মনে হচ্ছে মানে আমি এত বড় কি করলাম যে সবাই এত বড় করে বলছে, এত নিউজ হয়েছে, অনেক কিছু হয়েছে। তো আমি খুবই গ্রেটফুল। কি বলবো, আমার মনে হয় যে আমি অত্যন্ত ভাগ্যবান যে সবাই আমাকে এত ভালো করে সুন্দর করে অভিনন্দন জানিয়েছে। আচ্ছা মিথিলা, আপনাকে একটু মন খুলে আজকে পডকাস্টে কথা বলতে হবে। আচ্ছা, একদম মনে যা আসে সেটাই বলতে হবে। এই যে আমি শুরুতে মেনশন করলাম যে অনেকে আপনার ডক্টরেট ডিগ্রিটাকেও প্রশ্নবিদ্ধ করেছে এবং আপনার চরিত্রের একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করেছে। তো এই বিষয়গুলো কেন হয়? আপনার কি মনে হয় যে তারা চায় যে নারীরা থেমে যাক, নাকি নারীদের সফলতা তারা নিতে পারে না? নারীদের তো অনেক প্রতিবন্ধকতা, এবং সত্যি কথা বলতে যে আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে যে শুধু পুরুষরা নারীদেরকে অনেক ক্ষেত্রে একটা, আমি বলবো না থ্রেট মনে করে, কিন্তু মনে করে যে নারীদের একটা অবস্থান থাকা উচিত অ্যাকর্ডিং টু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সেরকম নারীরাও কিন্তু তাই মনে করে। তো সেই কারণে হয়তো কোনো নারী যদি যেই নিয়ম, যে সমাজের যে নর্ম বা যে নিয়ম, তার বাইরে যদি কোনো কিছু করে, তখন একটা মানে তির্যক দৃষ্টিতে তাকায় বা একটা তির্যক কমেন্ট করে যে ও এটা কেন করলো। আমার মনে হয় ওই ভাবনা থেকেই আসে 2025 সালে এসেও। হ্যাঁ, কারণ আমরা তো এখনো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেই আছি, এবং এই পুরো, শুধু আমাদের দেশ না, এই সাবকন্টিনেন্ট, এই পৃথিবী, পুরো পৃথিবীটাই কিন্তু এরকম। মানে এমন না যে আমি বাংলাদেশে থেকে হয়তো অনেক কথা শুনছি, এরকম অন্য অনেক দেশেও হয়। তো আমি এটাকে এত বেশি গায়ে মাখি না, কারণ এগুলো থাকবেই পৃথিবীতে, কিন্তু নিজের কাজটা করে যেতে হবে। সো আপনাকে ডবল এফোর্ট দিতে হয়, মানে পড়াশোনা করতে হচ্ছে, অ্যাচিভ করতে হচ্ছে সাফল্য, পাশাপাশি আপনার এই দিকগুলো হজম করে নিতে হচ্ছে, সেটা আপনি গায়ে মাখান কি মাখান না। এই যে 5 বছর একটা জার্নি, আমি খুব সহজে বলছি পিএইচডি পেয়েছেন আপনি এখন ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা, কিন্তু জার্নিটা তো এত সহজ ছিল না। একটু শুনি জার্নিটা নিয়ে। 2019 সালে বোধহয় প্রথম আপনি সিদ্ধান্ত। আমি 19 সালের ডিসেম্বরে আমি সুইজারল্যান্ডে গিয়ে প্রথম ইউনিভার্সিটি অফ জেনেভা থেকে আমি পিএইচডি করেছি আর্লি চাইল্ডহুড এডুকেশনে। তো আমি এনরোল করি ডিসেম্বরে। তো আমার প্ল্যানটা ছিল যে আমি এনরোল করে আমি ফিরে আসব, এসে তারপরে আমি আরেকটু ওইভাবে আন্ডারস্ট্যান্ডিং ছিল আমার পিএইচডি সুপারভাইজারের সাথে যে তারপর আমি হয়তো একটা সময় গিয়ে কিছুদিন থাকবো, কারণ ওখানে কিছু কোর্স ওয়ার্ক করতে হয়, তারপর প্রপোজালের একটা ডিফেন্স ওইটার ফেজে যেতে হয়। তারপর আমার যেহেতু ফিল্ড ওয়ার্কটা বাংলাদেশে, আমি বাংলাদেশের উপরেই আমার রিসার্চটা, তো তখন আমি আবার রিসার্চের সময় বাংলাদেশে এসে রিসার্চ করব, তারপর হয়তো আবার থিসিস লেখার সময় ওখানে যাব, এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং। এটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, সুপারভাইজার টু সুপারভাইজার ভ্যারি করে। কিন্তু আমি যখন আসার পরে প্যান্ডেমিক শুরু হয়ে গেল। তারপর আমি তো প্যান্ডেমিকের পরে 2 বছর আমি আসলে যেতেই পারিনি। তো আমার যেই কোর্স ওয়ার্কগুলো সেগুলো অনলাইনে করতে হয়েছে, আমার প্রপোজাল ডিফেন্স অনলাইনে করতে হয়েছে, এবং ইভেন্চুয়ালি যেটা হয়েছে যে প্যান্ডেমিকে পুরো পৃথিবীর সব কিছুই তো চেঞ্জ হয়ে গেছে। অনলাইনে আমরা ইন্টারভিউ দিতে শুরু করলাম, অনলাইনে পড়াশোনা, অনলাইনে সব কিছুই এইটা নর্মালাইজড হয়ে গেল, নতুন নতুন টেকনোলজি আসলো। তো তারপর আমার
2021-এ আমার ফিল্ড ওয়ার্ক শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তখন প্যান্ডেমিকের এমন অবস্থা যে আমি ফিল্ড ওয়ার্ক শুরু করতে পারিনি। 2022-এ আমি করলাম। তো এর মধ্যে কিন্তু আমার চাকরিটাও চলছে, আবার আমি তখন ইন্ডিয়াতে থাকি, আমি আসা যাওয়া করে করে এগুলো করতে হচ্ছে। তো 22-এ আমি এখানে বাংলাদেশে ফিল্ড ওয়ার্কটা করি। 23-24 আমি কয়েকবার গিয়েছি, স্পেশালি লাস্ট ইয়ার আমি টানা 3 মাস একবার থেকেছি, তারপর আরও এরকম 4-5 মাস থেকে আমি আমার থিসিস লেখাটা শেষ করতে হয়েছে। কিন্তু আমি যদি বলি যে আমার আসলে এই 5 বছরে আমার যে আমি স্যাক্রিফাইস বলবো না, এটা আমি নিজ থেকেই করেছি। সেটা হচ্ছে এই ক্ষেত্রে প্রশ্ন যে 5 বছরে তো অনেক কিছুই আপনার অর্জন করতে হয়েছে, আবার অনেক কিছু বিসর্জনও দিতে হয়েছে। যা অর্জন করেছেন সেটা সম্পূর্ণ নিজের, এখানে আসলে কারো কোনো হাত নেই। আপনি নিজে চেয়েছেন, নিজে স্বপ্ন দেখেছেন এবং নিজে অ্যাচিভ করেছেন। স্যাক্রিফাইস কি করেছেন? স্যাক্রিফাইসই বলতে হবে, কারণ আমি যদি ধরিয়ে দিই আপনাকে, আপনি অনেক সোশ্যাল গ্যাদারিংয়ে আপনি যাননি, আপনি অনেক কাজ করেননি। একটু শুনি আপনার মুখ থেকে। না, আমি তো আসলে অভিনয়ের কাজটা তো আমি এমনিই কম করি, সব সময় কমই করি। তো সেই রকমই একটা ধারাবাহিকতা ছিল। আমি কাজ আসলে খুব কম করেছি, খুব খুব অল্প সময় দিয়েছি। সোশ্যাল গ্যাদারিংয়ে যাইনি, আত্মীয় স্বজনের বাসা, দাওয়াত, মিডিয়ার গ্যাদারিং, এসব আমার পক্ষে একেবারেই সম্ভব না। আমি অফিস গেছি, বাসায় এসেছি। আমি অফিসে সারাদিন দেখা যায় বসে বসে মিটিং করি, কারণ আমাদের মিটিংগুলো অনলাইনেই হয়। আমার তো প্রজেক্ট পৃথিবীর অনেক দেশে। আবার বাসায় এসে আবার সেই ডিনার করে একটা শাওয়ার নিয়ে আবার পড়তে বসা, সেটা রাত পর্যন্ত। তো আপনি কি অনেক এনার্জেটিক ছিলাম, এখন মনে হয় আর নেই। আই ডোন্ট বিলিভ। তারপরে প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, তো সেই সাথে দেখা গেছে যে আমার মেয়ের কোনো হোমওয়ার্ক আছে বা কিছু, ও পড়ছে, আমিও পড়ছি। উইকেন্ডগুলোতে আমি মেইনলি পড়াশোনাই করেছি। আমার সব উইকেন্ড, যদি কোনো শুটিং যদি টুকটাক থাকে আমি না নেওয়ারই চেষ্টা করেছি যতটা সম্ভব, কিন্তু যদি না থাকলে আমি বাড়িতে পড়াশোনা করেছি। তো ওই রকমভাবে একটু আমি যখন ট্রাভেল করেছি, মানে অফিসের কাজেও আমি যখন ট্রাভেল করেছি, তখন দেখা গেছে যে অনেক লম্বা ট্রানজিট, এয়ারপোর্টে বসে আছি, তখন বসে বসে লিখছি, বা অনেক লম্বা ফ্লাইট, প্লেনে বসে বসে লিখছি। সেরকমও করেছি, মানে করতেই হবে, না করলে উপায় নেই। আমি যদি বলি, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানে আপনি পড়াশোনা করেছেন, অনার্স মাস্টার্স করেছেন, এবং পরবর্তীতে আপনি ব্র্যাক ইন্টারন্যাশনালে আপনি জয়েন করেন, আপনি চাকরি শুরু করেন। আর আপনি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন, এবং সেখানে আউট অফ 4 CGPAর মধ্যে আপনি টোটাল 4ই পেয়েছেন। এবং আমি যতদূর জানি 2014 থেকে 16 শিক্ষাবর্ষে আপনি চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন, এবং যেটা আমাদের জন্য দেখেন আমার গুজবাম্প হচ্ছে, কারণ আমাদের ফ্র্যাটার্নিটির একজন শিল্পী, একজন নারী এই অর্জনটুকু করিয়ে দেখিয়েছে, এবং যে একজন মা, তাকে সামলাতে হয়েছে সংসার, শিশু এবং পড়াশোনা, তার অন্য ক্যারিয়ার তো আছে। এই অর্জনকে আপনি কিভাবে দেখেন? আমি আসলে আমার কোনো ধারণাই ছিল না যে আমি কি গোল্ড মেডেল পাবো না কি পড়াশোনা করছি। যেহেতু পড়াশোনাটা আমার কাছে থেরাপির মতো, ওই সময়টায় আমার মনে হয়েছে যে মানে আমি আমার আয়রা খুব ছোট ছিল তখন, 1 বছর, আমি যখন শুরু করি মাস্টার্স। তো হ্যাঁ, আমি জানি না, আমি মেশিনের মতো, আমি অফিস করছি, ক্লাস করছি, বাড়িতে আসছি, আয়রাকে খাওয়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, অ্যাসাইনমেন্ট করছি, আবার অফিস যাচ্ছি, আবার ক্লাস করছি, এইরকম একটা রুটিনে ছিলাম। আমি কিছু ভাবিনি, আমি খুব মেশিনের মতো কাজ করে গেছি, আমি খুব মেশিনের মতো কাজ করে যেতে পারি। তারপরে কনভোকেশনের আগের দিন আমি জানতে পেরেছি যে ওকে, আমার মনে হয় ভালো রেজাল্ট হচ্ছে আর কি, তো তখন অ্যানাউন্স করেছে, অ্যান্ড আই ওয়াজ মানে ভেরি সারপ্রাইজড যে না, এত ছাত্রী, হ্যাঁ, সবাই তো, অনেকেই তো ভালো রেজাল্ট করে, কিন্তু 4 আউট অফ 4 অনেকেই হয়তো পায় না। এবং এরকম একটা মেডেল, হ্যাঁ, সেটা তো আপনি বোধহয় পেয়েছেন মাস্টার্সের যারা ছিলেন আপনারা। এবং পরবর্তী দিন জাতীয় দৈনিকে আমি দেখেছি ছবি এসেছিল অনেক বড় করে, এবং সেটি দেখেও খুব প্রাউড ফিল করেছিলাম। মূল মন্ত্রটা কি এই সাফল্যের, যদি কয়েকটা ওয়ার্ডে বলতে বলে? জানি না, ইউ হ্যাভ টু কিপ গোয়িং, করে যেতে হবে। আমার মনে হয় যদি একদম কোনো কিছু ভালোবাসার সাথে মনোযোগ দিয়ে করা যায়, পড়া হোক, যে কোনো কাজই হোক, সেটা খুব ভালো করে সুন্দর করে অর্জন করতে পারবে। আমার মনে হয় সেটা অভিনয়ের ক্ষেত্রেও সত্যি, সেটা লেখাপড়ার ক্ষেত্রেও সত্যি, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রেই সত্যি। যদি অনেস্টির সাথে ফুল এফর্ট দিয়ে একটা জিনিস করে যেতে হবে,
রাইট, অনেস্টি, ডেডিকেশন। ডেডিকেশন। অনেক সময় হয় না যে আমাদের অনেকেরই পড়ার সময় যেটা আমরা ফিল করতাম, আচ্ছা পড়তে হবে পরীক্ষা, হঠাৎ করে মনে হচ্ছে এই নাটকটা দেখি, সিনেমাটা দেখি, কিংবা একটু রেস্ট নেই, কিংবা আজকে না পড়ি, একটু বাড়ির কাজটা পরের দিনের জন্য রেখে দিই। হ্যাঁ, মানে আপনার এই অনেস্টিটা ছিল পড়াশোনার প্রতি, ফাঁকিবাজি করেননি? প্রচুর ফাঁকিবাজি করেছি, এবং আপনি যেগুলো বললেন এগুলো সবই কেন আমার কেন মনে হবে না, আমারও এগুলো মনে হয়েছে মাঝে মাঝে। নরমাল। হ্যাঁ, আমি নিজেকে চ্যালেঞ্জ করেছি, কিন্তু অবশ্যই আমি নর্মাল, কারণ আমারও এগুলো মনে হয়েছে। তখন আমি ল্যাপটপ বন্ধ করে আচ্ছা ঠিক আছে একটা সিরিজ দেখি, বা একটা সিরিজ দেখছি। ও, আপনি সিরিজ দেখেন? হ্যাঁ, মানে 2 দিন 3 দিন সেই সিরিজটা শেষ না হওয়া পর্যন্ত আমি পড়তে বসতে পারছি না, সেরকমও হয়েছে। কেন হবে না? আমি এমনি নর্মাল, মানে হ্যাঁ, মানে নিজেকে চ্যালেঞ্জ করি মাঝে মাঝে। অবশ্যই করতে হয়েছে যে আচ্ছা এখন এটা করতে ইচ্ছা হচ্ছে, এটা আপাতত না করি, আগে এটা শেষ করি। সেই তাগিদটা সবসময় ছিল, কিন্তু যথেষ্ট পরিমাণ ফাঁকিবাজিও করেছি। কিন্তু আপনি তো অ্যামাজনের মানুষ, তাই না? মানে আপনি 17 বছর আপনি চাকরি করছেন, 17 বছর ধরে চাকরি করছেন, এখনো আছেন ব্র্যাক ইন্টারন্যাশনালে, এবং আপনি আফ্রিকাতে আপনাকে প্রায় যেতে হয়েছে। পাশাপাশি আপনি সুইজারল্যান্ডে জেনেভাতে আপনার ইউনিভার্সিটি ছিল। তো এই যে বিভিন্ন দেশে ছোটাছুটি, ট্রাভেলিং তো একটা টায়ার্ডনেস নিয়ে আসে। আপনি কাজ করেন কখন, পড়াশোনা করেন কখন, কিংবা মেয়ের খেয়াল রাখেন কখন? এটা আচ্ছা, এগুলোর জন্য সুন্দর করে টাইম ম্যানেজ করতে হয়। প্রত্যেকটা জিনিসেরই একটা নিজস্ব সময় থাকে। মেয়ের খেয়াল রাখা মানে এটা না যে আমাকে সারাক্ষণ মেয়ের সঙ্গে থাকতে হবে। মেয়ের খেয়াল রাখা মানে মেয়ের সাথে এমন একটা সম্পর্ক গড়ে তোলা যেন মেয়ে যখন যা দরকার আমাকে মন খুলে বলতে পারে, এবং সেইটা টাইম টু টাইম চেক ইন করা ওর সাথে, যে তোমার কি কিছু লাগবে, তুমি ঠিক আছে। মেয়ের যখন আমাকে প্রয়োজন, সেই সময়টা আমার সব বাদ দিয়ে আমার মেয়ের কাছেই থাকতে হয়। সো সব কিছুরই একটা সময় থাকে। আসলে আমার মেইন প্রফেশনটা তো আমি যেই কাজটা করি ডেভেলপমেন্ট সেক্টরে, আর আমার আফ্রিকাতে ট্রাভেল করতেই হয়, বা ফিলিপিন্সে আমাদের প্রজেক্ট আছে, আমাকে করতে হয়। সেটারও একটা রুটিন আছে। সেটাও কখনো ট্রাভেল বেশি থাকে, কখনো ট্রাভেল কম থাকে। তো সেরকম করে ভাগ করে বছরে কিন্তু আমাদের ছুটিও থাকে, অন্তত 15-20 দিন ছুটি থাকে। সেই ছুটিটাকেও সুন্দর করে ম্যানেজ করা যায়। যে সময় আমি ছুটি নিয়েই সুইজারল্যান্ডে গিয়ে আমার লেখা শেষ করেছি, থিসিস। সো ওই জিনিসটা ম্যানেজ করাটা, পুরো বছরের ক্যালেন্ডারটা ম্যানেজ করাটা। কিন্তু হয় না, মেয়ের যে বিভিন্ন, আপনি বললেন যে তারও তো বিভিন্ন চাহিদা থাকে, তার সাথেও তার যখন যা প্রয়োজন আপনি তাকেই সময় দিয়েছেন। সেই সময়টা যদি মেয়ে না থাকতো, তখন তো আপনি শুধু পড়াশোনাতে, কিংবা আপনার হয়তো রেস্ট নিতেন, মানে আপনাকে ডবল এফোর্ট দিতে হয়েছে। মনে হয় না যে থাক পড়াশোনাটা না করে আচ্ছা ছেড়ে দেওয়ার কথা কি কখনো ভেবেছিলেন? হ্যাঁ, অবশ্যই ভেবেছি। আমি যখন মাস্টার্স করেছি তখনও বাচ্চা ছোট ছিল, তখনও অনেকবার ভেবেছি। কিন্তু আমার মা আমাকে সবসময় একটা জিনিস বলতো যে কোনো কিছু যেহেতু করেছো, তুমি যদি করে যাও, এটা শেষ হবেই এক সময়। তুমি এখন একটু কয়েকদিন কষ্ট হবে, কিন্তু যখন শেষ হওয়ার পরে যে অর্জনটা, সেটা তোমার খুব ভালো লাগবে। শেষ হবেই না, আমার মনে হয় আপনি সবকিছু শেষ দেখে ছাড়েন, আপনার সেই কি বলবো গার্সটা আছে। আমার আরও যেটা হয় যে কেউ যদি কখনো বলে যে না ও এটা পারবে না, তখন ওটাকে আমি একটু চ্যালেঞ্জ হিসেবে নেই, যে না আমি দেখি না আমি পারি কিনা, নিজের কাছে নিজের প্রতি নিজের চ্যালেঞ্জ। এগুলো আমি আজকে শিখছি, মানে পজিটিভ গুণগুলো। আসলে কিছু জেদ থাকা ভালো, আপনার এই জেদটা যেরকম। মাল্টিটাস্কিংয়েও আপনি বেশ অসাধারণ, সেটা আমার মনে হয়। যারা মাল্টিটাস্কার না, তাদের জন্য আপনার পরামর্শ কি? ঠিক আছে, তারা মাল্টিটাস্কার না, কেন সবাইকে মাল্টিটাস্কার হতে হবে না? না, সব কাজ করবে কিভাবে? সব কাজ সবাইকে করতে হবে কেন? ইচ্ছে হয়, কিন্তু পারি না। ইচ্ছে যদি থাকে, যদি মনের ভেতর থেকে ইচ্ছেই থাকে, তাহলে সবাই সবটাই করতে পারবে। রাইট। যদি সদিচ্ছাটা থাকে, মানুষ চাইলে সবটাই করতে পারে। কিন্তু কেউ নাই চাইতে পারে, অ্যান্ড দ্যাটস অলসো ওকে। সবাইকে সব কিছু করতে হবে না। এটা কিন্তু খুব ভালো বলেছেন যে সবাইকে সব কিছু করতে হবে না। কিন্তু আপনি ছোটবেলা থেকে যা যা করেছেন সব কিছুতেই কিন্তু সাফল্য পেয়েছেন। আমি যদি বলি, ছোটবেলা থেকেই যদি আমি শুরু করি, আপনি নাচ শিখেছেন, আপনি গান শিখেছেন, আপনি ছবি আঁকা শিখেছেন, আপনি অভিনয় করেছেন পিপলস থিয়েটারে,
এবং পরবর্তীতে আপনি যখন 11-12-তে ছিলেন তখন আপনি টিভিসিও করেছেন, পরবর্তীতে আপনি নাটক করেছেন, আপনার লেখা 4টি বই আছে, আপনার নাচের প্রসঙ্গে যেটা ভরতনাট্যম শিখেছেন, কত্থকবোধ শিখেছেন, সব ক্ষেত্রেই তো সফল। আপনি টিভি নাটক করেছেন, আমি এক্স ফ্যাক্টর, চোখ বন্ধ করে কিছু নাটক। সফলতার ডেফিনিশন কি আমি ওটাই আমি জানতে চাচ্ছি। আমি শিখেছি সেটা তখন অনেক ছোট ছিলাম। আমার মা, আমি প্রথম সন্তান, আমি সবার বড়, থাকে না প্রথম সন্তানকে দিয়ে পৃথিবী সব করাবে আর কি, নিজের জীবনের যা ইচ্ছা সব করাতে চায়। তো আমার মা আমাকে তখন সব কিছুতে ভর্তি করেছে, এই একাডেমি ওই একাডেমি, এখানে যেতাম ওখানে যেতাম। ছোটবেলা থেকেই আমি বিভিন্ন ধরনের কাজ করতাম। আপনার ভালো লাগতো যে মা যে জোর করতেন? সেই আমি আসলে তখন ভালো খারাপ আমি জানতাম যে এটাই আমার রুটিন। এটা কিন্তু এরকম না যে আপনি কখনো আরেকজন আর কে না, রুমানা রাশিদ, ঈশিতা আপুকে জিজ্ঞেস করবেন ছোটবেলা থেকে ও অনেক কিছু করেছে, নাচ শিখেছে, গান, তারিন আপু, মানে এরকম আরো অনেক উদাহরণ আছে যারা সবটাই অনেকটাই করেছে, অপি আপু। তখন না ছোটবেলায় আসলে ওটাই লাইফস্টাইল ছিল, আমি জানতাম না যে অন্যরকমও হয় আর কি। কারণ আমার তো এটাই আমার জন্য বাধ্যতামূলক ছিল, আমাকে এটা করতে হতো। কিন্তু সাকসেসফুল কিনা সেটা তো আলাদা কথা। কিন্তু তখন কি স্বপ্ন দেখতেন আপনি? মানে আপনি তো সবকিছুই করতেন, ছোট্ট মনে, শিশু মনে কি স্বপ্ন দেখতেন? আমার আসলে যেটা যেটা স্বপ্ন দেখেছি সেটা সেটা আমার হয়নি। কারণ আমি ভাবতাম যে আমি পেইন্টার হব, ছবি আঁকবো, আমি খুব চারুকলাতে লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু মানে আমার বাসা থেকে খুব একটা উৎসাহ দেখায়নি। আমার একটা সময় মনে হতো যে যেহেতু আমি ছবি আঁকা, ডিজাইনিং এটা খুব পছন্দ করতাম ছোট থেকে, আমার মনে হতো যে আমি আর্কিটেকচারে পড়বো, এরকম ছিল, যেগুলো কোনোটাই হয়নি আসলে। আমার মনে হয় যে আপনি এই যে টিভি নাটকের কথা বলছিলাম, কিংবা আপনি ওয়েব সিরিজ করেছেন, চলচ্চিত্র করেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার সফল কাজ আছে। আমি যদি চোখ বন্ধ করে বলি যে এক্স ফ্যাক্টরে আপনি ছিলেন, ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম সেখানেও ছিলেন আপনি, ওয়েব সিরিজ, আমি যদি অ্যালেন স্বপ্নার কথা ধরি, আমি যদি চলচ্চিত্রের কথা ধরি, এই দেশে কাজল রেখা, কঙ্কন দাসীকে তো আমরা কখনোই ভুলবো না। আবার ওই দেশে আপনার ছবি মায়া এবং আরও বেশ কয়েকটা ছবি করেছেন আপনি, সেখানে অ্যাওয়ার্ডও পেয়েছেন। দাদা সাইফালকে কি পেয়েছেন? তো এই যে প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য এত ইজি ছিল আসলে, নাকি আপনার মনে হয় যে এটা লাক? দুটোর সংমিশ্রণ তো থাকতে হয়। মানে আজকে একটা চরিত্র আমি করব, আমি চরিত্রটা পাবো কি পাবো না সেটা আমার ভাগ্যের উপরে, তো আমার কন্ট্রোলে নেই। ডিরেক্টরকে আমাকে নিয়ে ভাবতে হবে বা গল্পটার সাথে সামঞ্জস্য থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমি সত্যি বলতে ওটা অনেকটা লাক, কারণ আমি কোনো এফর্ট দিই না। কলকাতাতে আমি কোনো পরিচালককে চিনতাম না, যারা আমাকে কাজ অফার করেছেন তারা অ্যাবসলিউটলি নিজে থেকে এসে আমাকে খুঁজে বের করে কাজ অফার করেছেন। তারা নিজেরা আমার পুরনো কাজ দেখেছে, কখনো বাংলাদেশের কাজ যারা দেখে থাকে সেই রকম ধরনের, মানে আমি কখনো কাউকে গিয়ে অ্যাপ্রোচ করি না যে আমি এই কাজ করতে চাই। তো সেই রকম এখানেও সেলিম ভাইয়ের সাথে কাজল রেখা, আমি এত বছর পরে, আমি কত লম্বা সময় ধরে অভিনয় করি, সেলিম ভাই তো কখনো ওনার কোনো কাজ মানে ওনার সাথে হয়নি, কিন্তু এই এত বছর পরে এসে কাজল রেখা রিলিজ হলো 2024-এ। তো সেটাই বলছি যে মানে আমার এই ক্ষেত্রে হয়তো অনেকটা ভাগ্য, কারণ অথবা ভাগ্য বা আমার আগের কাজ দেখেছে বা মনে হয়েছে এই চরিত্রটা হয়তো ও করতেও পারে, সেরকম কিছু একটা। সেটার জন্য হ্যাটস অফ গিয়াসউদ্দিন সেলিম, কারণ আসলে আমরা কেউই ভাবিনি যে কঙ্কন দাসী চরিত্রে মিথিলাকে এত এত ভালো লাগবে, এবং আপনি এত বিলিভেবল ছিলেন, আপনি ওই ছবির ওয়ান অফ দ্য মোস্ট হাইলাইট পয়েন্ট ছিলেন। এবং আমরা মাছরাঙা টেলিভিশনে কিন্তু খুব শিগগিরই কাজল রেখা দেখব। আমি একটু আপনার জীবন গ্রাফে একটু আসতে চাই। জীবনটা তো পুরোপুরি ছকে বাঁধা, আপনি সব কিছুই একদম ছক মেনে করেছেন। এবং সেইখানে সোশ্যাল গ্যাদারিং কিংবা সোশ্যাল যে গেট টুগেদার সেগুলো একটু কমে, একটু আপনি খুব বেশি দাওয়াতেও যান না, খুব বেশি ইভেন্টেও যান না। এটি কি বলবৎ থাকবে নাকি অভ্যাস হয়ে গেছে? হ্যাঁ, এখন কোথাও যেতেও ইচ্ছা করে না। আমি কোথাও সোশ্যাল গ্যাদারিং, স্পেশালি যেখানে অনেক বেশি মানুষ থাকে, আমি খুবই, আমার অ্যাংজাইটি অ্যাটাক হয়, আমার গেলে অস্থির লাগতে থাকে, আমার মনে হয় আমি কখন বাসায় যাব, কখন এখান থেকে বেরোবো। মানে হোয়াই? মানে আপনি তো মানুষের সাথে কাজ করেন, আপনার সারাক্ষণ মানুষকে ডিল করতে হয়, আপনার তারপরে সোশ্যাল গ্যাদারিং কেন? নাকি এটা মিডিয়াতেই শুধু? না, শুধু মিডিয়াতে না, আমি দেখা যায় যে আমি বন্ধু বান্ধবকেও বলি যে আমরা বাড়িতে বসে আড্ডা মারি, আমরা বাইরে না যাই। একটা রেস্টুরেন্টে কোথাও অনেক মানুষ থাকলে আমার দেখলেই অস্থির লাগে। সো সেটা কি লাস্ট ফিউ ইয়ার্সে নাকি তার আগেও?
এটা আগে হয়তো এতটা ছিল না, কারণ আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমার বিশাল বন্ধু সার্কেল, আমি সারাক্ষণ ইউনিভার্সিটি হইচই করছি, এই মাথা টু ওই মাথা মানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার মনে হয় এটা ইভেন্চুয়ালি হয়েছে। রাইট। অনেকে বলে আপনার খুব হাই স্যালারি, ইজ ইট ট্রু? হাই স্যালারি? আচ্ছা, আমি ব্র্যাকে চাকরি করি। হ্যাঁ, তো সেই হিসেবেই বলে হাই স্যালারি। ও, যারা আসলে ব্র্যাকে কখনো কাজ করেছে তারা কখনো এটা বিশ্বাসই করবে না, বাট আমি এই বিষয়ে কমেন্ট না করি। আমি অবশ্যই জিজ্ঞেস করবো না যে আপনার স্যালারি কত। দেখুন, আমার কখনোই আমার জীবনে কখনোই এইরকম ছিল না যে আমাকে অনেক টাকা কামাতে হবে, আমার কখনো এই অ্যাম্বিশনই ছিল না। তাই আমি সবসময়, আমি ছোট থেকে আমি আর্ট, কিন্তু টাকা দরকার না জীবনের জন্য? অবশ্যই দরকার, কিন্তু আমার মানে ঠিক আছে যতটুকু দরকার ততটুকু হলেই হবে। আমার কিন্তু অনেক টাকা নেই, অনেক টাকা কামানোর কখনো অভিলাষাও ছিল না, যেই কারণে যেখানে সবাই কি করে যে অবভিয়াসলি আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিং করলে এবং একটা জায়গায় গেলে তো কিছুটা সম্মানজনক পারিশ্রমিক পাওয়া যায়, এবং সেটা যদি আমি ফুল টাইম কন্টিনিউ করতাম তাহলে আমার যে পারিশ্রমিকটা হতো সেটা কিন্তু অনেকটা বেশি হতো। আমি একটা যত যাই হোক আমি তো চাকরি করি, কিন্তু ওই চাকরিটাই আমি প্রাধান্য দিয়েছি, কারণ সেখানে না আমি অনেক এমন মানুষের জন্যে কাজ করি যাদের হয়তো অনেক প্রয়োজন, আমাকে না, হয়তো এই অর্গানাইজেশনের এফোর্টটাকে অনেক প্রয়োজন। তো সেটা আমার মনের খোরাক, এবং সেই কারণে কিন্তু আমি ওটাই করে গেছি। ওখানে আমি কম টাকা ইনকাম করেছি, আমি একটা চাকরিজীবী মানুষের যেরকম থাকে স্যালারি, সেই স্যালারিড পার্সন হিসেবেই আমি এই পর্যন্ত চলে এসেছি, কিন্তু সেটা আমার মনকে শান্তি দিয়েছে। হয়তো মানে ওটা আমি ভাবিও না যে আমার আরো কি করলে আমি অনেক টাকা কামাতে পারতাম। আচ্ছা, ব্যবসা করবার ইচ্ছে হয়নি কখনো? আমি মনে হয় না আমি ব্যবসা করলে ফেল হবে আমি। কেন মনে হচ্ছে আপনি এত ইন্টেলিজেন্ট একজন, আপনি সবকিছু, আপনি নিজেকে নিয়ে কি একটু লেস কনফিডেন্ট থাকেন? মনে হয় থাকি, হ্যাঁ, কারণ আমি এই যে আমার ডিফেন্স, আমার পিএইচডি ডিফেন্সের 2 সপ্তাহ আগে আমার লো প্রেশার, আমার মনে হচ্ছে আমি কিচ্ছু পারবো না, আমার খুব খারাপ হবে ডিফেন্স, আমি যদি পাস না করি। তো ডিফেন্সটা ইজ আ বিগ থিং, মানে 5 জন মিলে প্রশ্ন করে। তখন আপনি জাহিদ ভাই দোয়া পড়তে চেয়েছিলেন, তাই না? হ্যাঁ, কারণ আমি আপনার ইন্টারভিউতে দেখেছি। তো হ্যাঁ, আমার এটা একটু কাজ করে, কিন্তু তারপরে আবার আমি মনে করি যে আচ্ছা ঠিক আছে, করি না, দেখি কি হয়। আচ্ছা, সাকসেস কি একটা অ্যাডিকশন, নেশার মতো? সেটা আমি জানি না, আমি বলতে পারবো না, কারণ আমি আসলে সাকসেসকে কিভাবে ডিফাইন করছেন সেটা, কিংবা অ্যাচিভমেন্ট কি একটা নেশার মতো, যে আচ্ছা আমি এটা অর্জন করলাম, আচ্ছা আমার এটাও পেতে হবে, এটাও পেতে হবে? আমার মনে হয় নিজেকে, আমার কথা যদি আমি বলি, নিজেকে চ্যালেঞ্জ করাটা একটা নেশার মতো, যে আমার একটা মানে আচ্ছা এটা আমি করলাম, আচ্ছা ঠিক আছে এরপরে আমার নেক্সট চ্যালেঞ্জ কি হবে। জীবন তো একটাই আসলে, আমি জীবনে, আমার জীবনে আমি, মানুষের একটাই জীবন, মানুষ কি বা চাইতে পারে, এই তো ছোট ছোট অর্জন। তো এখন মনে হচ্ছে না পিএইচডি তো পেয়ে গেছেন, এখন তো সব খালি খালি লাগছে, এখন কি অর্জন করতে হবে? না, অর্জনই করতে হবে ওইরকম না, এখন হয়তো আমি ওইটাই বললাম যে চ্যালেঞ্জ মানে অর্জন না, বা চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারা মানেই সাকসেস, সেটা আমি মনে করি না। এরপরে হয়তো আমি নতুন কিছু শিখতে পারি। আচ্ছা, অর্জনের কথা যেহেতু আসছে, একজন বিশেষ মানুষের একটা স্ট্যাটাস আমি এখানে উল্লেখ করতে চাই। ওপার বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখার্জি, এবং তিনিও আপনার পিএইচডি ডিগ্রি যেটা ফলাফল প্রকাশ হয়েছে, তারপরে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে একরাশ শুভেচ্ছা, অনেক অভিনন্দন, এরকম একটা স্ট্যাটাস দিয়েছেন। তো কি বলবেন? আমি ধন্যবাদ বলেছি অলরেডি। আমাদেরকে আরেকটু বেশি বলেন, হয়তো তাকে বলতে পারেননি। কেন তাকে বলতে পারবো না, তাকে বলতে পেরেছি। সে বলতে পারার সম্পর্কটা কি এখনো আছে? অবশ্যই আছে, আমি বলেছি কত অত্যাচার সহ্য করে আমি পিএইচডিটা শেষ করলাম। না, যেহেতু অনেকে বলছে যে সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড নয়, আপনি কি বলবেন? এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না। মানে তিনি এখন আপনার হাজব্যান্ড? হ্যাঁ, পাসপোর্টে তার নামটি আছে। ওকে,
কিন্তু একটা সময় হয় না যে বিয়ের পরে আপনাকে কিংবা আয়রাকে দেখা যেত কলকাতায়, এবং সেখানে আয়রা স্কুলেও ভর্তি হয়েছিল, কিন্তু এখন আবার আয়রা পড়ছে হচ্ছে কি বাংলাদেশে। এখন না, 2 বছর হয়েছে আমরা 2 বছর আবার ধরে। এখানে থাকি। হ্যাঁ। এবং গত 2 বছর ধরে আপনাকেও খুব একটা সৃজিত মুখার্জির সাথে আমরা ছবি সেভাবে দেখিনি। না, দেখেছেন 2023-এ দেখেছেন, 24-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি যাইনি। কেন? আমার ভিসা নেই। তারও নেই? তার হ্যাঁ, অবশ্যই নেই। সো লং ডিস্টেন্স রিলেশনশিপ হয়ে গেছে। ওকে। অনেকে ভেবেছিলেন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি যখন কলকাতায় কাজ করতে গেছেন, হ্যাঁ, হুট করে অনেকে এসেছে কিংবা আপনি অনেকগুলো ছবি করেছেন, এক্ষেত্রে অনেকে অ্যাকিউজ করে যে আপনি সৃজিত মুখার্জির স্ত্রী হবার কারণে সেখানে তিনি রেফার করেছেন কিংবা অনেকে অফার করেছেন। আসলে কি? এরকম অনেক পরিচালকের সাথে আমি কাজ করেছি যাদেরকে আমি পরিচয় করিয়ে দিয়েছি ওর সাথে, কারণ ও চিনতো না তাদেরকে। কারণ আমি আসলে অনেক ওখানে খুব নিউ আপকামিং উদীয়মান পরিচালকদের সাথে কাজ করেছি। আমার কাছে আমি তখনই কাজ করি যখন ওই চরিত্রটা আমাকে ইন্ট্রিগ করে, যে কারণে কাজল রেখা করা, যে কারণে শায়লা চরিত্র করা। আমি ওখানে ও অভাগী করেছি, যেটা অভাগী স্বর্গের অ্যাডাপ্টেশন। অভাগী চরিত্রটা ওটা যখন আমাকে শুনিয়েছে মানে অসাধারণ লেগেছে। মায়াটাও একই রকম। তো এরকম অনেক হয়েছে যে অনেক ক্ষেত্রেই যে আসলে আমি উল্টো পরিচয় করে দিয়েছি, কারণ এরা তো হয়তো ওনারা অত্যন্ত গুণী পরিচালক হয় কিন্তু নামই না, মানে কৌশিক দাস তোদের মতো হয়তো নামই না। হ্যাঁ, তো এটা ভুল কথা যে আমাকে সৃজিত কখনো রেফার করেছে। আরেকটা কথা বলা হয় যখন আপনাদের বিয়ের খবর এসেছিল যে আপনি সৃজিত মুখার্জির সিনেমায় সুযোগ পাওয়ার জন্য তার সাথে সম্পর্ক গড়েছেন, কিন্তু পরবর্তীতে সেটা হয়নি কখনো। কি বলবো, আর মানুষ তো অনেক কথাই বলবে এখন। আর সিনেমাটা তো আমি আমার ক্যারিয়ার হিসেবেই নিলাম না, মানে সিনেমা বা অভিনয়টাকে তো ফুল টাইম, যেটা আমি একটু আগেই বললাম যে ফুল টাইম ক্যারিয়ার যেটাকে নেইনি, সেটা নিয়ে তো আমার এত হাহুতাশ আফসোস করে। তিনি কখনো অফার করেননি তার কোনো সিনেমা? ডিফারেন্ট ক্যারিয়ার গোল ইন মাই লাইফ। তিনি কখনো অফার করেননি সিনেমা? না। ওয়াই? তিনি আপনাকে অভিনেত্রী হিসেবে কিভাবে দেখেন? খুব ভালোভাবে দেখেন, এবং সব সময় আমার ওখানে যে কাজগুলো রিলিজ হয়েছে সেগুলো দেখতে গেছে, সব সময় খুব ওপেনলি ফেসবুকে সব জায়গায় প্রশংসা করেছে। রাইট। এবং শুধু আপনার নয়, কিছুদিন আগে যখন আয়রা আপনার সাথে টিভিসি করলো না একটা, এবং সেটিও তিনি খুব সুন্দর করে সোশ্যাল নেটওয়ার্কে দিয়েছেন। তো জিনিসগুলো সুন্দরই থাকে, কিন্তু আমরা কিন্তু অসুন্দর কথাগুলোই আর কি চারপাশে বেশি শুনি। আপনার কি মনে হয় কেন? আমার মনে হয় আমি একটু মানে আমি অবাক হই যে মানুষের কি কোনো কাজ নেই। মানে আমার এত কাজ, আমার আসলে অন্য মানুষকে নিয়ে ভাববারই কোনো সময় নেই। এই যে আমি তো আপনাকে অনেক ভালো করে চিনি রুম্মান ভাই, কিন্তু আমি সত্যিই জানি না যে আপনার বাসা কোথায়, বা আপনার ওয়াইফের সাথে আপনার কি আছেন কি নাই না, মানে আপনার বাচ্চা কত বড় হয়ে গেছে। আপনি সবসময় মানে আমার আসলে মানুষকে নিয়ে ইন্টারেস্ট খুব কম, মানে মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে। কারণ আর আমার নিজেরই এত কাজ, সেটার থেকে সময় কোথায়? তো মানুষের সময় কি করে এত থাকে? সেই জন্যই মানুষের মাল্টিটাস্ক করা উচিত। আপনার কি মনে হয় অনেক কাজে ব্যস্ত থাকলে এরকম অন্য মানুষকে নিয়ে এরকম অবান্তর ভাববে না। মাল্টিটাস্কার কিন্তু তারা বিভিন্ন তারকাকে নিয়ে বলে, তো শুধু আপনাকে নিয়ে তো ব্যস্ত থাকে না। আচ্ছা, আমার মনে হয় তারা একটু নিজের জীবনে যদি সময়টা ইনভেস্ট করতো, তাহলে আর অন্যকে নিয়ে এরকম অবান্তর স্বপ্ন দেখতো না। বিকজ কিছু কিছু কথা খুবই মন গড়া কথা, অদ্ভুত, যার কোনো অর্থ নেই। তো সৃজিত মুখার্জির কিন্তু আরেকটা ইমেজ আছে যে প্রেমিক পুরুষ। হ্যাঁ, আপনার কেন তাকে মনে হলো যে জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়া প্রয়োজন ওই সময়? মনে হয়েছে প্রেমিক পুরুষ, মানে হুট করে আপনি কয়দিনের সিদ্ধান্তে বিয়ের মতো ডিসিশন নিলেন? আমাদের খুব কম সময়ের পরিচয় ছিল, এটা সত্যি কথা। আমি কিন্তু এবং আমি অ্যাকচুয়ালি আমি ওনাকে আমি চিনতামও না আগে, মানে আমি সৃজিত মুখার্জির নাম শুনেছি, কিন্তু এটা কে কোন কোন ছবি করেছে আমি খুব ডিটেল জানতামও না তার সম্পর্কে। আমি কিন্তু আপনাদের বিষয়টি প্রকাশ্যে আসার আগে আপনাদের একবার আবিষ্কার করেছিলাম গুলশানে, ঢাকার গুলশানে, এবং সেখানে আপনারা ডিনার করতে এসেছিলেন, এবং সেখানে আমি একটা মিটিং করতে গিয়েছিলাম, আমার সাথে ছিলেন আরেক গুণী অভিনেত্রী জয়া আহসান। আপনার মনে আছে? ও আচ্ছা।
আমরা চাই আপনি সবসময় ভালো থাকেন এবং সব ক্ষেত্রে ভালো থাকেন, সেটা শুধু অভিনেত্রী হিসেবে নয়, আপনি এখন যে কাজ করছেন কিংবা চাকরি করছেন সেখানেও। কিন্তু সেখানেও কি আপনাকে কখনো বুলিং কিংবা এ ধরনের কোনো চ্যালেঞ্জের শিকার হতে হয়? আমার কর্মক্ষেত্র হচ্ছে ব্র্যাক, যে সংস্থা আসলে মানুষের ভেতরে যে পোটেনশিয়াল আছে সেটাকে বার করে তাকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে জীবনে যা কিছু করা যায়, অ্যাচিভ করা যায়, যতটুকু যাওয়া যায়, সেটা কিন্তু শুধু যে ব্র্যাক মানুষের জন্য করে তা না, তাদের এমপ্লয়ীদের জন্যও করে। আজকে আমার মনে হয় আজকে আমি সেটার অনেকটা অবদান ব্র্যাকের। আমি যাদের সাথে কাজ করেছি, আমার কলিগদের, আর না হলে সত্যি কথা বলতে কি ওটা একটা অন্য জগৎ, কারণ সেখানে সকলে আমরা একটা আবেদ ভাইয়ের যে স্বপ্নটা এবং ওনার যে ভিশনটা, সেখানে আমরা একত্রিত হই এবং আমরা এই পৃথিবীর মানুষের জন্যই কাজ করতে চাই। ওখানে বাইরে না কি হচ্ছে, আমি যখন ব্র্যাক সেন্টারের ভিতরে থাকি, বাইরে কি হচ্ছে এটা আমার মাথায় থাকে, এটা কারো মাথায় থাকে না। আমি কিন্তু ওখানে 17 বছর ধরে কাজ করছি। আমি কিন্তু ওখানে রাফিয়াত রশিদ মিথিলা, যে অভিনেত্রী না, যে একজন ব্র্যাক কর্মী, এবং একজন ব্র্যাক কর্মী যে ব্র্যাক সেন্টারে বসে আর একজন ব্র্যাক কর্মী যে আফ্রিকার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে আর বাংলাদেশের কোনো একটা জেলা, উপজেলা বা গ্রামে কাজ করছে, আমরা সবাই সমান। তো সেখানে আসলে আমি অভিনেত্রী মিথিলা কি আমার জীবনে কি হয়ে গেল, আজ পর্যন্ত, এখন পর্যন্ত কেউ আমাকে এটা নিয়ে কোনো প্রশ্ন করেনি, কিছু জানতে চায়নি। অথচ আমরা কিন্তু খুব ক্লোজ। আমার কলিগরা যারা আছে, যাদের সাথে আমার প্রতিদিন দেখা হয়, আমার জীবনে এখানে মিডিয়া মানে ঝড় তুলে যাচ্ছে, কিন্তু আমি ব্র্যাক সেন্টারে ঢুকলে আমরা, আচ্ছা এরপরে কি প্রজেক্টটা আছে, এটার ডেডলাইন কবে, এটা রিপোর্টিং কবে, এটা ডিজাইন করে করব। মানে আপনাকে অভিনেত্রী তারকা হিসেবে কেউ পাত্তা দেয় না ওখানে? হ্যাঁ, এটাই ঠিক কথা। হ্যাঁ, কিন্তু আপনাকে সেখানে আপনি যে তাদের সহকর্মী সেই হিসেবে তারা অনেক উঁচু স্থানে রাখে, এবং আপনি যে, কারণ আমি তো একদম মানে আমি একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, একটা ইন্টার্ন ছিলাম, তারপর রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তারপর প্রোগ্রাম অফিসার, তারপরে আমি একটা ম্যানেজার হয়েছি, সিনিয়র ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার, অনেকগুলো। আজকে আমি আমার পজিশন হচ্ছে হেড অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড এডুকেশন। সেটা তো আমি আমার কাজ দিয়ে, আমার যোগ্যতা প্রমাণ করে করে এত বছর ধরে উপরে উঠতে হয়েছে। আচ্ছা, আপনার মোট কটি দেশে ভ্রমণ করতে হয়েছে কিংবা করেছেন? আমি একটি দেশেই 200 বার ভ্রমণ করেছি মনে হয়, মানে কারণ আমার প্রজেক্টগুলো যেহেতু আমার প্রজেক্টগুলো যেহেতু ইউগান্ডা, তানজানিয়া, সিয়েরা লিওন, আগে ছিল সাউথ সুদান বা রুয়ান্ডা, তো আমাকে এক দেশেই বারবার যেতে হয়। আমি শুনেছি যখন আয়রা ছোট ছিল, আপনি তাকে নিয়েও বিভিন্ন দেশে গেছেন, এবং দেখা যেত ভোর 6টায় যখন আপনাকে ফিল্ড বের হয়ে যেতে হতো, তখনও আপনি আয়রাকে রেডি করে তাকে নিয়ে ছুটে যেতেন। হ্যাঁ, ঘুমিয়ে থাকতো, কোলে নিয়ে গাড়িতে উঠে যেতাম, তারপরে ওখানে ফিল্ডে পৌঁছায় হয়তো 2 ঘন্টা 2.5 ঘন্টা যতক্ষণই লাগতো। ওখানে গিয়ে ঘুম থেকে উঠে যেত, আমি ব্রেকফাস্ট প্যাক করে নিতাম, ওখানে খাওয়াতাম, ফিল্ড ভিজিট করতাম, ওখানে আমার যে কাজ সেগুলো করতাম। মানে আপনাকে নিয়ে তো বায়োপিক হওয়া হচ্ছে, মানে হ্যাঁ বানান। ডিরেক্টর কে হবে? সৃজিত মুখার্জি। ভাবার বিষয়, কেন বাংলাদেশে আমাদের পরিচালকরা মন খারাপ করবেন না? আচ্ছা, আপনি সিলেক্ট করে ফেলেন, আমরা হ্যাঁ মিথিলার বায়োপিক দেখতে চাই। কারণ একজন মাকে কত কিছু প্রুফ করতে হয়, এবং একজন মা যখন ব্যক্তিগত লাইফে কিংবা ক্যারিয়ার জীবনে সফল হতে হয়, তাকে মাতৃত্বটাকে ভুলে গেলে হয় না আসলে। বাচ্চাকে রেডি করে, বাচ্চাকে খাইয়ে তারপর আবার কাজে ছুটতে হয়। মাতৃত্ব তো কেউ ভুলতে পারে না, তো আমার আইডেন্টিটি, আমার মাতৃত্ব অনেকটা আমার আইডেন্টিটি। আমি একজন মা সবার আগে, তো সেটা ভোলার, যে কোনো মায়েরই এটা ভোলার কোনো উপায় নেই। মায়ের দায়িত্ব মাকে পালন করতেই হয়। সেই সময়টায় আয়রা যখন ছোট ছিল, আমাকে তো আমার কাজটাও করতে হবে, এবং সেটা যে খুব একটা নিজেকে প্রমাণ করার জন্য করা তা কিন্তু না। আমি যদি কাজ না করি অ্যাজ আ সিঙ্গল মাদার, আমাকে তো আমার পরিবার, আমার বাবা মা আমার সাথে থাকেন, এবং আমার বাচ্চা আছে, আমার নিজের ভবিষ্যৎ এবং আমার নিজের বর্তমানের খরচ আছে। আমার বাড়ির বিল তো অন্য কেউ পে করে দেয় না, আমাকেই করতে হয়। তো কাজ তো আমাকে করতে হবে, না হলে ইনকাম কী করে করব? আর্ন তো করতে হবে আমাকে। তো সেটা তো সেই জন্যেই আর কি, ঠিক আছে, মানে করতে যখন হবে করব আমি, এবং আমি পারবো। আমি সবসময় এটাই নিজেকে
বলতে থাকি, এবং আমার আশেপাশের মানুষরাও, যে আমি আমার ব্র্যাকের কলিগদের কথা বললাম, বা বাড়িতে আমার বাবা মা, আমার মা স্পেশালি সবসময় বলে তুমি পারবা, তুমি করতে থাকো, পারবা। না পারলে যখন তুমি যদি দেখো যে না একেবারেই পারছো না, তখন তো তুমি বন্ধই করতে পারো, তখন ছেড়ে হাল তখন ছেড়ো আর কি, কিন্তু দেখো কত দূর পারো। এবং আমার কলিগরাও সবসময় বলে ইউ ক্যান ডু ইট। সো সেইখান থেকেই সাহসটা আসে আসলে। আসলে আমার মনে হয় অনুধাবন করছি যে একজন মানুষ তখনই সফল হতে পারে, একা কিন্তু কখনো সফল হয় না। তার একটা পরিবার লাগে, তার একটা পরিবেশ লাগে, এবং আপনার বাবা মার মতো সব ঘরে যদি বাবা মা থাকতো, অনেক বাবা মা আছে না বলে তোর আরও পড়াশোনা করার কী দরকার, তুই বাচ্চা পাল, কিংবা তুই এরকম কর সেরকম কর, কিন্তু তারা আপনাকে যে মোটিভেশন দিয়েছেন সেজন্য হ্যাটস অফ টু দেম। আসলে আপনার অর্জন শুধু আপনার একার স্বপ্ন তো অবশ্যই, তবে বাবা মা, পরিবার, পরিবেশ সব কিছু সম্মিলন। অবশ্যই, কারণ আমার মা কিন্তু এইটাতে আমার সবচেয়ে বড় চিয়ার লিডার। কারণ আমার মা কিন্তু খুব ছোটোবেলায়, তার 17 বছর, এসএসসির আগে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, আমার মারও 2-3টা মাস্টার্স, মানে 2টা মাস্টার্স করা, এমএড করা। সো সে মা, এবং সেই সাথে 4টা বাচ্চা মানুষ করা। কিন্তু চাইলে সবাই করতে পারে, এবং নারীরা বেশি পারে আমার মনে হয়, কারণ নারীদেরকে মাল্টিটাস্কার বাই নেচার হতেই হয়। এই চাকরি করছে, এই বাচ্চা পালছে, এই সংসারের অন্য সব কাজ করছে, সেই সাথে লেখাপড়া করছে, বিয়ের পরে অন্য একটা বাড়িতে গিয়ে থাকে, তারপরও কিন্তু ওই শক্তিটা আমার ধারণা নারীদের ভেতরে অনেক বেশি আছে, রেজিলিয়েন্সটা। কিছুক্ষণ আগে ফিন্যান্সের কথা বলছিলেন, আয়রার ফিন্যান্সকে আপনি একাই করেন? এটা কিন্তু একটা কমন প্রশ্ন চলেই আসে। একটু বেশি ব্যক্তিগত প্রশ্ন না? আচ্ছা, আপনি উত্তর না দিতে চাইলে আমি অবশ্যই ফোর্স করব না, আমি উত্তরটা না দিই। আচ্ছা, বিষয় হচ্ছে গিয়ে আয়রা তো তার বাবার কাছেও যায় বিভিন্ন সময়। তো আপনারা কো প্যারেন্টিং করছেন, যেটা আপনারা সামাজিক মাধ্যমে লিখেছিলেন। তো আপনাদের কবে দেখা হয়, কিংবা কতদিন পর পর দেখা হয়? আমাদের যখন আহিরাকে নিতে আসে বা ড্রপ করতে আসে তখন দেখা হয়, যদি আমি বাড়িতে থাকি তখন দেখা হয়। ওইভাবে প্ল্যান করে তো আর দেখা হয় না। মানে তার সাথে আপনার, মানে তাহসান খানের সাথে আপনার একটা হেলদি সম্পর্ক আছে? হ্যাঁ, আমাদের রেগুলার কথা হয়, যোগাযোগ হয়। কারণ আয়রাকে নিতে আসলে তখন তো আমাকে বলতে হয় যে আমি এতটা সময় আসবো, আমার আয়রাকে রেডি করে রাখতে হয় ওই সময়। তো কথার বিষয় কি শুধুই বাচ্চা থাকে? মোস্টলি বাচ্চা থাকে, কাজ নিয়ে কখনো কথা হয় না? হ্যাঁ, মানে কোনো এমন কোনো ডিসিশন যেটা আয়রাকে এফেক্ট করে সেরকম কোনো কথা। তাহসান খানের বিয়ের পরও তো নিশ্চয়ই কথা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? আপনার বিয়ের পরকে তিনি কথা বলেছিলেন? অবশ্যই। আচ্ছা, সো আমরা দেখি যে একটা সুন্দর হেলদি সম্পর্ক আছে। কিন্তু যখন আপনারা একসাথে থাকেন, কিংবা একসাথে একটা কাজ করেছিলেন না, বাজি, সেখানে একটি মাত্র দৃশ্য ছিল আপনাদের। তো এর আগে অনেকে বলেছিল যে তাহসান খান মিথিলা এত সুন্দর একটা জুটি ছিল পর্দায়, তাদের দেখতে ভালো লাগতো, তারা কেন একসাথে কাজ করে না, ডিভোর্স হয়েছে তো কি হয়েছে। আবার যখন কাজ করলেন তখন অনেকে বলেছেন এরা টাকার জন্য কি না পারে। আচ্ছা, মানুষ যা মনে চায় বলতেই পারে। আমরা বাই প্রফেশন, আমরা অ্যাক্টার্স। আমাদের যদি একটা কোনো একটা গল্পে দুটো চরিত্র যদি দুজনের পছন্দ হয়, যদি করতে ইচ্ছে হয়, বা ওই চরিত্রায়নটা যদি করতে ইচ্ছে হয়, তাহলে করতেই পারি। মানে আপনাদের ভবিষ্যতে একসাথে দেখা যেতেই পারে, হোয়াই নট? কারণ এই কাজটা তো প্রফেশনালি করি আমরা। তো আমি আসলে জানি না, মানুষ অনেক কমপ্লিকেটেডভাবে সব কিছু দেখে, সব কিছু ভাবে। আমার মনে হয় আমরা যখন বলিউডে দেখি, আমরা রণবীর কাপুর কিংবা দীপিকা পাড়ুকোন যখন একসাথে কাজ করে, তখন আমরা কিন্তু খুব মুগ্ধ হয়ে দেখি। সালমান খান, ক্যাটরিনা কাইফ যখন কাজ করে, আমরা কিন্তু মুগ্ধ হয়ে দেখি। আমরা যখন ঋত্বিক এবং তার ওয়াইফ যখন তাদের বর্তমান পার্টনারের সাথে মেশে, আমরা কিন্তু সেটাকেও ওয়েলকামিং জানাই। কিন্তু আমাদের এখানে তাহসান খান, মিথিলা একসাথে কাজ করলে অনেকে কোয়েশ্চেন মার্ক দেয়। এটির আসলে কি কারণ, যে তাদের সংকীর্ণতা, নাকি অন্য কিছু? আমার মনে হয় অন্য মানুষকে নিয়ে বেশি ভাবনাটাই হচ্ছে। আমি কি করে মানুষ এত সময় পায় আমি জানি না। আমি আগেও বলেছি এটা সংকীর্ণতা না উৎকর্ষতা, আমি আসলে জানি না। কিন্তু একটু মানে লোকে যেভাবে সারাক্ষণ অন্যকে নিয়ে কমেন্ট করতে থাকে, অন্যের প্রোফাইলে গিয়ে কথা বলতে থাকে, ভাই নিজের লাইফের দিকে একটু ফোকাস করেন। নিজের লাইফ, নিজের পরিবার, নিজের সন্তান, আমার সকলের নিজস্ব লাইফে তো চড়াই উতরাই, আপস অ্যান্ড ডাউনস তো থাকে। তো সেটা
আমার মনে হয় যে অত বেশি বাইরের মানুষকে নিয়ে কথা বলার সময় বা ভাববার সময় কোথায়। আচ্ছা, এই যে এই মোটিভেশনাল কথাগুলো আপনার মনে হয় না যে আপনার একটা বইয়ে লেখা উচিত? কারণ আপনার 4টি বই আছে, আমি পড়েছি বাচ্চাদের বই, কিন্তু বড়রা কেন আপনার কাছ থেকে কি বই পাচ্ছে না? একটা দুইটা তো পেতেই পারে। এখন তো পড়াশোনা শেষ, সামনের বইমেলার জন্য লিখে ফেলেন। আমি লিখলে বাচ্চাদের জন্যই লিখবো, আমি বড়দেরকে ভালো বুঝি না আসলে। তাহলে তো আমাদের বাচ্চা হয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার বাচ্চার জন্য ওটা বইটা কিনতে পারবেন, কিন্তু হ্যাঁ আমি বড়দের যে পৃথিবীটা খুব কমপ্লিকেটেড, আমি তার মধ্যে নিজের কাজটা করে যাওয়ার চেষ্টা করছি, এইটুকুই। বড়দের ভালো বুঝি না, যে বড়দের সম্পর্কে লিখলে হয়তো জানি না। এটা কিন্তু অনেক ডিপ একটা কথা বললেন যে বড়দের পৃথিবী অনেক কমপ্লিকেটেড। আমরা কি এই প্রশ্নটা করতে পারি যে দুজন তারকার একসাথে বিয়ে করা উচিত কিনা? এটা আমার মনে হয় যে এটা আমি জানি না। আপনি আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স দিয়ে কি বলবেন? কিংবা দুজন মানুষ, দুজনই ট্যালেন্টেড, দুজনই পড়াশোনায় ভালো, দুজনই অভিনয় করে, দুজনই গান করে, সংঘাতটা কোন জায়গাটায় হয়? আমি তাহসান খানের ক্ষেত্রে বলছি না, আমি ইন জেনারেল জানতে চাই। না, ইন জেনারেল দুজন তারকা হোক কি না তারকা হোক, দুটো মানুষ, এবং দুটো মানুষ একসঙ্গে থাকার সিদ্ধান্তটা এটা একটা অনেক বড় একটা সিদ্ধান্ত, এবং দুটো মানুষ দুজনের আলাদা আপব্রিঙ্গিং, দুজনের বাবা মা, দুজনের সংস্কৃতি, দুজনের বেড়ে ওঠার জায়গাটা, অনুশাসন, সব কিছু আলাদা থাকে। সেই জায়গা থেকে দুটো মানুষ যখন একসঙ্গে এক ছাদের নিচে থাকবার চেষ্টা করে, আর স্পেশালি মেয়েটাকে তো মানে অন্য আরেকটা পরিবেশে বা অন্য আরেকটা বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশের বলছি, যে অন্য আরেকটা পরিবেশে বা পরিবারে গিয়ে কোপ করতে হয়, তো সেটা খুব সহজ কাজ না। আমার মনে হয় দুটো মানুষ একসাথে এক ছাদের নিচে থাকা খুব কঠিন কাজ, কিন্তু যারা এই কাজটা সুন্দর করে করতে পারে, এটা অনেকটা ভাগ্যের বিষয়। হয়তো দুজনের কম্প্যাটিবিলিটি হয়ে গেল, বা এরকম হতে পারে কম্প্যাটিবিলিটি আছে, একটা সময় কাজ নাও করতে পারে। দুটো মানুষ জীবন থেকে দুই রকম জিনিস চাইতে পারে, বয়সের সাথে সাথে মানুষের পরিবর্তন হয়, এটা অনেক কিছু মিলিয়ে এটা আমার মনে হয় তারকা কি না তারকা না তার উপর ডিপেন্ড করে। আপনাদের মধ্যে কি ইনফাইডেলিটি ইস্যুটার ছিল? না, আমাদের কথা আসলে এইটা মানে একবার খুলে বলেই ফেলুন না। হ্যাঁ, মানে এই যে আমাদের এটা না এত পুরনো কথা, আর এগুলো এত ব্যক্তিগত কথা, যেখানে দুটো মানুষ একসঙ্গে উপস্থিত নেই, সেটা খুবই, আমার মনে হয় আমরা 8-10টা মানুষের মতোই, 8-10টা মানুষের যেরকম জীবনের প্রবলেম, সংঘাত, যেই সব কারণে হতে পারে, একই কারণে আমাদের জীবনেও প্রবলেম সংঘাত হতে পারে বা হয়েছিল। খুব একটা আলাদা করে বলারও কিছু না, আসলে খুবই লেম। যখন দুটো মানুষ একসাথে সংসার করে, মেয়েদের ফিনান্সিয়ালি কতটুকু স্টেবল থাকা উচিত, নাকি পুরোপুরি ডিপেন্ডেবল থাকা উচিত? মেয়েদের সংসার করুক কি না করুক, ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত। আমার মনে হয় ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা শুধু মানে আলাদা করে মেয়েদের কথা কেন আমরা বলছি, কারণ মেয়েরা আসলে অনেকেই দেখা যায় যে পড়াশোনাটা কন্টিনিউ করে না বিয়ের পরে, বা বাচ্চা হওয়ার পরে চাকরিটা কন্টিনিউ করতে পারে না, সেই জন্যই তো মেয়েদের কথা আসছে। আর না হলে নারী পুরুষ মানুষ হিসেবে সবারই উচিত ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া, তাই না? তো সেখানে হ্যাঁ, আর বিয়ে কি না বিয়ে করুক কি না করুক, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সটা খুব দরকার। আচ্ছা, অ্যাক্টিংয়ের প্রসঙ্গে আবার আসি, যে কঙ্কন দাসীতে আপনি এত চমৎকার অভিনয় করলেন, কিংবা অ্যালেন স্বপনের শায়লা, আমাদের সুবর্ণা মোস্তফা আপা পর্যন্ত বিশাল একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন এবং অনেকে প্রশংসা করেছিল, কিন্তু আপনার হাতে কখনো পুরস্কার আসে না আমি দেখেছি, বাংলাদেশে স্পেশালি। আপনি কি হতাশ হন, নাকি আবার বলবেন যে এটাও আপনি আশা করেন না? না, আমি হতাশ হই না। পুরস্কার নিশ্চয়ই তাদের হাতে যায় যারা হয়তো আরো একটু বেটার কাজ করেছে, হতে পারে। কারণ তো ডিপ্লোম্যাটিক অ্যানসার দিলেন না, ডিপ্লোম্যাটিক অ্যানসার না, মানে এটা ছাড়া আমার কাছে আর কোনো অ্যানসার নেই। মানে আমি এই জন্য আমি কখনোই পুরস্কার এক্সপেক্টও করিনি ওইভাবে, কিন্তু পুরস্কার আবার এক্সপেক্ট না করে পেয়েছিও পুরস্কার, এবং পেলে নিশ্চয়ই ভালো লাগে। পুরস্কার পেলে তো ভালো লাগবে। আমার পুরস্কার মানেটা কি, যে একটা গোল্ড মেডেল পেয়েছি, এটা আমার কাজের রেকগনিশন, আমি ভালো কাজ করেছি, ভালো এফোর্ট দিয়েছি, সেটার রেকগনিশন। এবং একই সঙ্গে একটা বছরে হয়তো অনেকগুলো ভালো কাজ আসতেই পারে, তো সেটা আমার জায়গায় যদি আরেকটা ভালো কেউ রেকগনিশন পেলো তো পেলো, ওয়াই নট।
এখন এটা আপনি যদি এখন কন্ট্রোভার্সি বের করতে চেষ্টা করেন, না কন্ট্রোভার্সি না, আমি আপনার মনের কথাটাই, কারণ যে কোনো মানুষ আশা করতেই পারে, আর আপনি তো আজকে নতুন আসলে, আপনি অনেক বছর ধরেই ভালো অভিনয় করছেন, তো আমাদের মানুষের মন তো মনে হতে পারে না যে আচ্ছা এই বছর আরো বেটার কাজ আছে, কিন্তু আমারটাও তো বেটার ছিল, আমারটাও তো প্রশংসিত ছিল। এরকম তো মনেই হয়েছে যে, এবং এটা আশাও হয়েছে যে প্রবাবলি এই বছর মনে হয় আমি পাবো, কিন্তু পাইনি। কিন্তু আপনি না খুব কিউট একটা, কি বলবো, মানুষ। হ্যাঁ, আমি একবার দেখেছিলাম নমিনেশনে আপনি ছিলেন, পুরস্কার আরেকজন পেয়েছে, আপনি এরকম করে এমন একটা এক্সপ্রেশন দিলেন, হ্যাঁ মানে খুব ফানি। হ্যাঁ, আমি এক্সপ্রেশন আমি ওই যে কন্ট্রোল করতে পারি না নিজেকে, আমার মনে যা মুখে বের হয়ে আসে সেটা সব সময়। তো হ্যাঁ, সেটা হতেই পারে এরকম। তো হ্যাঁ, যেটা বললাম যে এটা তো খুব স্বাভাবিক, এবং তাতে যে আরেকজন পেয়েছে সেটা অবশ্যই ও একই রকম ভালো কাজ করেছে দেখেই পেয়েছে। তো সেটা নিয়ে আমি পরে আর এটা নিয়ে আমার কোনো, আমি ভুলেও যাই অ্যাকচুয়ালি ওই প্রোগ্রাম থেকে বের হওয়ার পরে। মোস্টলি প্রোগ্রামে এখন যাইও না কোনো প্রোগ্রামে। হ্যাঁ, সেটাই দেখেছি, বাট যাওয়া উচিত, এবং কারণ আপনাকে তো দর্শক পছন্দ করে এবং দর্শকরা তো এই ধরনের প্রোগ্রাম দেখে আসলে। এরপরে পুরস্কার দিলে যাব। ও মানে আপনাকে কনফার্ম করতে হবে সবকিছুতে, কেউ তো কনফার্ম করে না, এত বিজি স্কেডিউল, তাহলে আমার কি করে হবে? আমি দেখা যায় যে এদিকে পুরো মেরিল প্রথম আলো অনুষ্ঠান হচ্ছে, আমি বিদেশে আছি। তো মেরিল প্রথম আলো অনুষ্ঠানে তো অনুষ্ঠানের আগেও কেউ জানতে পারে না যে কে পুরস্কার পাচ্ছে, বিজয়ীরাও জানতে পারে না। তাহলে কি করার আর, তাহলে পরে এসে নিব পুরস্কার, যদি পাই তো ভালো, ক্রেজ পেলে সেটা নিয়ে আলাদা একটা ছবি তুলব। এনিওয়ে কি করব, কারণ এখন আমার তো ডিউটি, মানে ডিউটি ফার্স্ট, তাই না? আমাকে যদি এরকমই হয় যে আমাকে ওই সময়টায় আমাকে উগান্ডা থাকতে হবে, আমাকে থাকতে হবে, কিছু করার নেই। আচ্ছা, কঙ্কন দাসী, শায়লা, এই দুটো চরিত্র এত সফল হলো, কিন্তু পড়াশোনার জন্যই কি আপনি অভিনয়টা এত কম, মানে আগেও কম করতেন কিন্তু আপনার থেকে তো আর একটু বেশি চায়? আমি অভিনয় কবে বেশি করেছি এটা একটু বলেন আমাকে। বেশি করেন নাই, কিন্তু ইদানিং তো আরো কম। না, আমার তো এই বছরই তো আমার জলে জলে তারা রিলিজ হলো, জলে জলে তারা একটা সিনেমা রিলিজ হয়েছে, আর একটা মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2 রিলিজ হয়েছে। এই বছর আমার দুটো কাজ রিলিজ হয়েছে, আমার জন্য তো এটাই ট্রেন্ড। দ্যাটস ট্রু। প্রত্যেক বছর একটা, গত বছর কাজল রেখা রিলিজ হয়েছে, আর আরেকটা কি যেন রিলিজ হয়েছে, বাজি মনে হয় রিলিজ হয়েছে। বাজি। তার আগের বছর অ্যালেন স্বপন সিজন 1 রিলিজ হয়েছে, আর ইন্ডিয়াতে একটা ছবি রিলিজ হয়েছে। তো এটা আমার খুব ট্রেন্ড, একটা দুটো বেশি, দুটো হলে। আপনি কি গানে ফিরবেন কখনো? কারণ আপনি তো খুব ভালো গান করেন, গান লিখেছেনও খুব সম্ভবত, এবং আপনাকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সিনেমা তো আমরা প্লেব্যাকে পেয়েছিলাম, আপনি ভুলে গেছেন? না না, মনে আছে, এমন আছে, মনে আছে। এবং আপনি নজরুল গীতিও শিখেছিলেন, যেটা অনেকে হয়তো শুনে অবাক হন। এখন কেন গান করেন না? কখনোই তো আমি আসলে গানকে মানে সিরিয়াসলি কখনো গান করিনি। শিখেছেন, কিন্তু সিনেমা তো প্লেব্যাক আছে, তাও সিরিয়াস আছে। তখন একটা সুযোগ পেয়েছি, বলেছে গাইতে, তাই গেয়েছি। ওই গানটা লিখেছিলামও আমি, সেই রকমই। আমি যে ওইভাবে আসলে সিরিয়াসলি পারসিউ করিনি কখনো মিউজিকটা, বা ওই যেই সাধনাটা দরকার, যেই চেষ্টাটা দরকার, ওটা করিনি আমি। পারসু করতে চান গান কিংবা অন্য কিছু, ছবি আঁকা কিংবা ডিরেকশন, রাইটিং, প্রোডিউসিং? হ্যাঁ, রাইটিং লিখতে ভালো লাগে আমার, কিন্তু সেটা আবার অন্যরকম রাইটিং। আমি জানি না আসলে কখনো গল্প বা স্ক্রিপ্ট লিখবো কি না, কিন্তু গবেষণাপত্র আমাকে লিখতেই হবে, সেই রাইটিং আমি এটাও রাইটিং। বাচ্চাদের নিয়ে গল্প লিখতে চাই, সেটা আমি কন্টিনিউ করতে চাই বাচ্চাদের জন্যে। আর ছবি আঁকতে চাই, হয়তো একটা বয়সে একটা সময় গিয়ে আমি আবারও ছবি আঁকবো। একটা বয়সে গিয়ে? হ্যাঁ। Why not now? এখন মাথায় না এত কিছু চলে একই সাথে। ওই ছবি, আমি যেই পরিবেশে, আমি যেভাবে ভিজুয়ালাইজ করি, আমি যেই পরিবেশে ছবি আঁকতে চাই, সেই রকম একটা পরিবেশ লাগবে। ওকে, পরিবেশটা নিজেও তৈরি করা যায়, যাই হোক। এতদিন তো আমি মানে সারাক্ষণ মনে হচ্ছে পিএইচডি শেষ করি, হ্যান করবো, ত্যান করবো, এই করবো। তো এখন পিএইচডি শেষ করার পরে আর কিছুই করতে ইচ্ছা হচ্ছে না। নিজেকে একটু সময় দেন, একটা স্পেস তো সব সময় দরকার, সেই স্পেস থেকে তারপর হয়তো নতুন কিছু আপনি করবেন। কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার একটু সোশ্যাল অ্যাংজাইটি আছে, আপনি মানুষের ভিড়ে আসলে অতটা কমফোর্ট ফিল করেন না। কখনো কি একা একা বের হতে ইচ্ছে করে না? ধরেন রিক্সা করে ঘুরলেন, মাস্ক পরেই হোক, কিংবা ফুচকা খেতে, কিংবা কোথাও
একা একা শপিং করতে, একা একা বের হতে পারেন? এখন আর অত আমি একা একা বের হই না, আর আমি এখন বেরই হই না। আমি মানে বের হলে আমি অফিস যাই, সপ্তাহে 5 দিনের রুটিন আমার। আমি অফিস যাই, অফিস থেকে বাসায় আসি, দ্যাটস ইট। বাসায় এসে আমি পড়াশোনা করলাম, কিয়ারার সঙ্গে সময় স্পেন্ড করলাম, যেটাই করলাম, এটাই। আপনি কি একটু টাফ নাকি সফট? আমি খুবই নরম, কিন্তু সময়ের প্রয়োজনে আমি খুবই শক্ত হতে পারি। ওকে, ইমোশনাল আউটবার্স্ট হন নাকি আপনি খুবই সব কিছু টাফনেসের সাথে মোকাবেলা করেন? না, ইমোশনাল আউটবার্স্টও হয়, কিন্তু বয়সের সাথে সাথে আমার মনে হয় যেটা হয় যে হয়তো ছোটোবেলায় যেইভাবে ইমোশনাল আউটবার্স্টটা হতো এখন ওইভাবে হয় না। এখন অনেকটাই সামলে নেন, স্থিরতা আসে। একটা সময় যে আউটবার্স্ট বলতে যেটা, সেই অত বার্স্টটা অত এখন হয় না, এখন অনেকটাই স্থিরতার সাথে হ্যান্ডেল হয়তো করতে পারি। শেষ কবে কান্না করেছেন, যদি খুব পার্সোনাল ও কোয়েশ্চেন? কান্না তো আমার মনে হয় আমি কি একটা সিরিজ দেখছিলাম, ট্যাঞ্জারিন, when life gives you tangerine, একটা কোরিয়ান ড্রামা, সেটা দেখেও তো আমি কাঁদতে 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 মানে বুক ভাসিয়েছি, কিন্তু সেই রকম কান্না আমি সব সময় করি। সেটা তো নাটক সিনেমা, কিন্তু হয় না পার্সোনাল লেভেলে আপনি লাস্ট কবে কেঁদেছেন? মনে করে বলতে পারছি না এখন, কিন্তু কেঁদেছি। হ্যাঁ, কেন কাঁদবো না? হয়তো বেশি ওভারওয়েলমড লাগছে, বা হয়তো বেশি স্ট্রেসড আউট লাগছে কোনো কিছু নিয়ে। স্ট্রেসের কথা যেহেতু এলো, মানে আয়রার তো খুব সম্ভবত এখন 12 বছর। হ্যাঁ, ও 30 এপ্রিল ওর বার্থডে, রাইট? ওর এখন যে বয়স, ওর অনেক নিডস থাকবে, ডিমান্ডস থাকবে, এবং ওই বয়সে অনেক কিছু হয়তো আপনি বুঝবেন, অনেক কিছু হয়তো আপনি বুঝবেন না। ও মাই গড। এবং ওদের ফ্রেন্ড সার্কেল থাকবে, সেই ফ্রেন্ড সার্কেলের কেউ হয়তো আপনার পছন্দ হবে, কেউ হয়তো মনে হতে পারে যে এর সাথে মিশলে ওর একটু খারাপ হবে, কিন্তু ও শুনবে না। তো এই স্ট্রেসগুলো আপনি কিভাবে হ্যান্ডেল করেন? হ্যাঁ, আমার তো সে এখন মাঝে মাঝে মনে হয় যে ছোটবেলায় ভালো ছিল, সঙ্গে করে কোলে করে নিয়ে চলে যেতাম আফ্রিকায়, এখানে ওখানে। এখন তো তার অনেক ওপিনিয়ন, পৃথিবী সে অনেক বোঝে, এবং আমাকে সেই দিন প্যারেন্টিং নিয়ে, আমি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করা, আমি পিএইচডি করা, আমাকে সেদিন আধা ঘন্টা প্যারেন্টিং নিয়ে আমাকে জ্ঞান দিল যে কিভাবে আমার উচিত আমার সন্তানের সঙ্গে কথা বলা বা তার অনুভূতিটা বোঝা। এবং সেটা আমি অ্যাকচুয়ালি শুনেছি, পুরোটা সময় বোঝার চেষ্টা করেছি যে এখনকার জেনারেশন, সত্যি বলতে কি জেনারেশনে আমাদের বাবা মার সাথে যেমন আমাদের একটা জেনারেশন গ্যাপ, আমাদের সাথে কিন্তু ওদেরও একটা বড় জেনারেশন গ্যাপ। ওরা জেন আলফা, রাইট? ওরা জেন আলফা, হ্যাঁ। সেখানে মানে ওদের ভাষা, ওরা কি চায়, সেগুলো বোঝার জন্য যথেষ্ট কি দরকার হয় জানেন? ধৈর্য। সেটা আপনি কতটা ধারণ করেন? আমার প্রচণ্ড ধৈর্য, এবং আমার সাথে থ্যাঙ্কফুলি আমার মেয়ের প্রচণ্ড বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমি চেষ্টা করি গল্প করে 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 ওর সাথে আলোচনা করার, এবং অনেক কিছু হয় যে ওর বাবার সাথেও শেয়ার করে, তখন আবার আমরা একটু ক্রস চেক করার চেষ্টা করি যে ঘটনাটা মিলছে কিনা। বাহ, এটাও কিন্তু একটা সুইটনেস, মানে মেয়ের কথা শোনা এবং মেয়েকে ঘিরে এরকম একটা ডিসকাশন করা। এবং আসলে হয় না যে আপনি যেহেতু কো প্যারেন্টিং করছেন, কিংবা আপনি আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন, সন্তানদের কথা অনেক বাবা মা শুনতে চায় না, এবং সিনিয়ররা সবসময় অভিজ্ঞতার ঝুলি তাদের উপর চাপিয়ে দিয়ে তাদেরটাই প্রতিষ্ঠিত করতে চায়। এ ব্যাপারে আপনি বাবা মাদের উদ্দেশ্যে কি বলবেন? আসলে বাবা মায়েদের, আমি নিজে একজন মা হিসেবেই বলছি যে বাবা মা তো সন্তানের ভালোই চায়, এবং চায় যে হয়তো এটা হলে আমার সন্তানের ভালো হবে, বা এটা হলে ও হয়তো জীবনে সাকসেসফুল হতে পারবে। তবে কোথাও একটা অনুশাসন এবং ভালোবাসার একটা ব্যালেন্স দরকার। সন্তানের কথাটা শোনাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখন যেভাবে র্যাপিডলি সময় পরিবর্তন হচ্ছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে, ওরা আসলে একটা অন্যরকম পৃথিবীতে, ওদের মাথাটা কিন্তু অন্যভাবে ভাবে এখনকার শিশুরা যারা। আমাদের সাথে আমাদের বাবা মারও হয়তো জেনারেশন গ্যাপটা ছিল, হয়তো অতটা বড় ছিল না এখন যতটা বড়, কিন্তু এখন যতটা সময় পরিবর্তন হয়ে গেছে। তো সেই জন্য মানে সন্তানের কথা শোনাটা খুব ইম্পর্ট্যান্ট, যে ও কোথা থেকে আসছে, কোন পার্সপেক্টিভ থেকে বলছে, সেটা
বুঝতে শেখাটা, চাপিয়ে দিলে কোনোটাই ভালো হয় না। এটা আমি আমার নিজের জীবনের ক্ষেত্রেও দেখি যে অনেক কিছু তো আমি করেছি, রোবটের মতো করে গেছি, এটা শিখেছি ওটা শিখেছি ওটা, তাই বলে কিন্তু সব কিছু পারসিউ করিনি। মানে আমার মা আসলেই চাইতো যে আমি সিরিয়াসলি গানটা পারসিউ করব, কিন্তু করিনি। আমার মা চাইতো আমি ডাক্তারি পড়বো, কিন্তু করিনি। বেশি চাপ যেটা দিয়েছে ওটাই করিনি। এটা হয়তো একটা হিউম্যান নেচারও। তো সেই জন্য একটু একটু পেশেন্টলি সন্তানের কথাটা শোনাটা খুব গুরুত্বপূর্ণ, এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক, এমন একটা জায়গা রাখা যেখানে মনটা খুলে যেন ও কথা বলতে পারে। ও যেন ভয়ে ভয়ে জিনিসপত্র, যখনই ভয় পাবে তখনই লুকোতে শুরু করবে। অনুশাসন মানে কিন্তু ভয় পাওয়ানো না। ভয় পেলেই তখন অনেক কিছু হাইড করবে, অনেক কিছু শেয়ার করতে চাইবে না। আপনি কি তার প্রাইভেসিতে একটু হলেও চেক করেন, মানে তার হোয়াটসঅ্যাপ কিংবা অন্য কিছু? এটাকে বলে চাইল্ড মনিটরিং। এইটুকু মনিটরিং, কিছুটা মনিটরিং প্যারেন্টদের করতে হবে, কিছুটা মনিটরিং, এবং সেটা ওপেন কনভারসেশন করেই করতে হবে। আমার মেয়ে জানে আমি চেক করি, তো ওকে বলা আছে যে দেখো তুমি তো 18 হওনি এখনো, বাট ইউ অলরেডি, মানে যেটা আমাদের ছোটোবেলায় এই টেকনোলজি, এই ডিভাইসগুলো আমাদের হাতে ছিল না। তো আমাদের বাবা মারা জানতো আমাদের কয়টা ফ্রেন্ড আছে, বা কি আলোচনা হচ্ছে, বা কি হচ্ছে, কোথায় যাচ্ছি, কিন্তু এখন তো সেটা খুব ডিফিকাল্ট ভার্চুয়াল ওয়ার্ল্ডের কারণে। তো সেটা খোলাখুলি আলোচনাই করা যে এটা কিন্তু তুমি 18 না হওয়া পর্যন্ত তুমি এই অ্যাক্সেসটা পাচ্ছ, কিন্তু সেখানে আমারও অ্যাক্সেস থাকবে। আমার মেয়ের ইমেল অ্যাড্রেস আছে, সেটা আমার ইমেল অ্যাড্রেসের সাথে কানেক্টেড। তো ওই রকম করেই মনিটরিং তো করতে হবে একটু। এগুলো শুনে কিন্তু অনেক বাবা মাই সেটা অ্যাপ্লাই করতে পারে, এবং আমরা রিসেন্টলি দেখেছি যে আয়রার ফলাফল অসাধারণ। সে আর একটা ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা হতে যাচ্ছে আর কি, এবং সে স্কুলে খুবই ভালো রেজাল্ট করেছে। হ্যাঁ, সে ভালো রেজাল্ট, সে নিজে নিজেই পড়াশোনা করে। পড়াশোনা আমি ওকে আসলে কখনো পড়াশোনার জন্য চাপ দিইনি, কখনো না। আমি ওকে ওই যে গান প্র্যাকটিস করো, হারমোনিয়াম নিয়ে একটু বসো, এইটা নিয়ে আমি ওকে যতবার বলি। পড়াশোনা নিয়ে আমাকে কখনোই বলি না, কিচ্ছুই বলি না। ও, আপনিও বলেন গান প্র্যাকটিস করতে? করে ইচ্ছে, মানে মন থেকে করে না। ওর যখন ইচ্ছা হলো একটু বসে পিয়ানো বাজালো, নিজে নিজেই মানে ইউটিউব থেকে তুলতে পারে, তখন একটা গান গাইলো। ইচ্ছে হলো 1 মাস ধরলো না পিয়ানোটা, তো ওইটা ওর ইন্টারেস্ট কি এমনিতে পড়াশোনার বাইরে? ও গান গাইতে অ্যাকচুয়ালি ভালোবাসে, ও মিউজিক খুব পছন্দ করে, প্রচুর গান শোনে, এবং ছবি আঁকতেও খুব ভালোবাসে। ও সারাক্ষণ ছবি আঁকে, মানে বাড়িতে ওর আঁকা অনেক ছবি, ক্যানভাসে আঁকে, কাগজে আঁকে, পোস্ট-ইটে আঁকে, সব জায়গায় ওর ছবি আঁকে। বাহ। তো আমরা যেহেতু একজন সঙ্গীত শিল্পীকে পেয়েছি, আমার 2 লাইন গান শুনতে ইচ্ছে হচ্ছে। নজরুল সঙ্গীত করেন? আমি তো গান গাই না। যেভাবে গান সেটাই নিজের মনে, এখানে তো কেউ নাই, শুধু আমরাই। বাড়িতে গানের টিচার আসে, মানে আয়রার জন্যে, কিন্তু উনি আমারও গানের টিচার ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তো যখন স্যারদেরকে বললাম যে দুজন, একজন গান শেখান, একজন তবলা বাজান, তো ওনাদের কাছে আমিও শিখেছি, আমার বোনরাও শিখেছে। তারপরে ওনাদেরকে যখন বললাম যে এখন তো আয়রার সময় হয়েছে, বললো আরে নাতনিকে আমরা শিখাবো না? তো ওনারা আসেন মাঝে মাঝে, আমিও বসে ওনাদের সাথে, মানে আমাকে বাড়িতে পেলেই, ইউজুয়ালি মাঝে মাঝে দেখা হয় না কারণ অফিসে থাকি, আসতে দেরি হয়, তো আমাকে বাড়িতে পেলেই তখন বলা যায় বসো একটা গান করো। তখন আমি আয়রার সঙ্গে একটা হয়তো কিছু একটা গাই, তো ওই যে দেশের গান গাই। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, আমার 2 চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য, থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন, প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন, থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন,
প্রতিটি ঘরে একই প্রশান্তি, একই সুখের স্পন্দন, আমার দু চোখ ভরা স্বপ্ন, ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য, অপূর্ব রূপসী রূপেতে অনন্য। এই গানের পর আসলে হাততালি দিতে হয় না, এত মুগ্ধ হলাম। এবং আমার বিশ্বাস যারা শুনেছে সবাই বলবে যে রাফিয়াত রশিদ মিথিলা কেন গানটাকে সিরিয়াসলি নিচ্ছে না। এটা আমার খুব প্রিয় একটা গান। গানের কথাগুলো ভীষণ সুন্দর, অনেক দিন পরে গাইলাম, ভাল লাগলো। আপনি খুব আবেগ দিয়ে গাইলেন এবং সেই আবেগটা আমাদের সবাইকে স্পর্শ করলো, আমি নিশ্চিত। প্যারেন্টিং নিয়ে কথা হচ্ছিল, আমরা একটু হয় না যে রেসপন্সিভ প্যারেন্টিং কিংবা পজিটিভ প্যারেন্টিং, এসব সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন, একটু ব্রড টার্ম যদিও, একটু শর্ট করে যদি আপনি আপনার মতো করে বলতেন। এটা একটা ট্রেনিংয়ের বিষয় এবং সব বাবা মায়েদের এই ট্রেনিংটা দরকার। সন্তান জন্মের আগে থেকেই বাবা মায়েদের এই প্রিপারেশনটা দরকার যে আমার সন্তানকে আমি কিভাবে লালন পালন করব। এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কিন্তু ওইরকম না যে আসলো এবার আমরা কি করি, আমরা সন্তান হওয়ার পরে উই ফিগার ইট আউট, আমরা আসলে করতে করতে শিখি। এবং 10 জন মানুষ আমাদেরকে যা বলে সেখান থেকে হয়তো কোনোটা নেই না। হ্যাঁ, তো কিন্তু এই কিছু বেসিক জিনিস আমাদের জানা প্রয়োজন, বাবা মায়েদের জানা প্রয়োজন। সেই প্যারেন্টিংয়ের, আমি তো প্যারেন্টিংয়ের কারিকুলাম নিয়ে কাজ করি, প্যারেন্টিং নিয়ে ট্রেনিং দেয়া নিয়ে কাজ করি। সেখানে কিন্তু একটা শিশুর ব্রেন ডেভেলপমেন্ট কিভাবে হয় সেখান থেকে শুরু করে একটা শিশুর কী ধরনের নিউট্রিশন দরকার সেখান থেকে শুরু করে একজন শিশুকে বাবা মায়েরা কিভাবে শিশুর সাথে ইন্টারাকশন করবে, একটা নতুন মা শিশুকে ব্রেস্টফিড কিভাবে করাবে, এই সব কিন্তু সায়েন্স। এই সবগুলো কাজই শেখার বিষয়, আমাদেরকে শেখায়। হ্যাঁ, আমাদেরকে হয়তো ডাক্তার কিছু জিনিস বলে দিলেও বা মা কিছু জিনিস বলে দিল, হয়তো একজন সিনিয়র আপা বা ভাবি কিছু জিনিস বলে দিল, সেখান থেকে আমরা একটু একটু করে শিখি। কিন্তু প্রত্যেকটা শিশু আলাদা, তো প্রত্যেকটা শিশুর এবং প্রত্যেকটা বাবা মায়ের এক্সপিরিয়েন্সও আলাদা। তো সেই জন্য প্যারেন্টিংটা নিয়ে কথা বলা বিশদ আলোচনা, কিন্তু ইটস আ সায়েন্স। এবং আমার মনে হয় যে সকল বাবা মা হবার আগে এই ট্রেনিংটা পাওয়া উচিত। কোত্থেকে নেবে তারা? এখন পর্যন্ত কোত্থেকে যে নিবে সেটার কোনো মানে আপনারা তো, আপনি যে ট্রেনিংটা যাদেরকে দেন তারা তো একটা জনগোষ্ঠীর কিংবা একটা বিশেষ শ্রেণীর, কিন্তু হয় না যে যে কোনো শ্রেণীর যে কোনো মানুষ যে কোনো বাবা মা কোত্থেকে ট্রেনিং নেবে, সেটা কি আমাদের এখনো সেই সুযোগটা হয়েছে? এখনও ওয়াইডলি আসলে এটা অ্যাভেলেবল না, কিন্তু কিছু কিছু অর্গানাইজেশন করছে, যেমন ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট, ওনাদের কিছু অনলাইন কোর্স আছে প্যারেন্টিংয়ের উপরে। সেই সাথে আরও কিছু অর্গানাইজেশন আমি দেখেছি, লাইট অফ হোপ নামে একটা অর্গানাইজেশন আছে, তাদের কিছু অনলাইন কোর্স বা ইউটিউবের ভিডিওস বা এরকম ধরনের আলোচনা আছে যেখান থেকে শিখতে পারে। তবে এইরকম করে এটা হচ্ছে কি নিজের থেকে শেখা যেটা, কিন্তু দেখা যায় যে বাইরে অনেক দেশেই বাবা মায়েদের প্রপার ট্রেনিং করায় বাচ্চা হওয়ার আগে, বা উড বি প্যারেন্টদেরকে প্রপার ট্রেনিং করায় যে এইরকম করতে হবে, এটা করতে হয়, বেসিক কিছু জিনিস জানা, বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পর্কে বেসিক কিছু জিনিস জানা, তাহলে সহজ হয়। তাহলে অন্তত কিছু জিনিস জেনে, আমি যেরকম স্বশিক্ষিত হয়েছি, কারণ আমার হোয়াট টু এক্সপেক্ট ওয়েন ইউ আর এক্সপেক্টিং বলে একটা ওয়েবসাইট এবং একটা বই আছে, আমি হচ্ছে সেইগুলো দেখে আচ্ছা ঠিক আছে, এত বছর বয়সে এত মাস বয়সে একটা বাচ্চা কি করে, কি করতে পারে, আচ্ছা বা প্যারেন্টদের কী করণীয়, এইরকম করে আমি নিজের থেকে মানে পড়ে যতটুকু সম্ভব। তারপর একটা সময় আমি নিজেই আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নিয়ে পড়াশোনা করেছি, যেটা আমাকে অনেক হেল্প করেছে। তবে প্যারেন্টিং আসলে একটা জিনিস না, প্যারেন্টিং শুধু এটা না যে আমি আমার সন্তানকে কি বলবো আর আমার সন্তান আমাকে কী বলবো, সেটা না। আসলে ইটস আ সায়েন্স, ইট স্টার্টস ফ্রম ব্রেইন সায়েন্স। সো সেখান থেকে নিউট্রিশন, হেলথ, রেসপন্সিভ কেয়ার গিভিং, অনেক কিছু আছে এর মধ্যে। তো
আপনি তো অন্যের কেয়ার নিয়ে বললেন, আপনি নিজের কেয়ার কতটুকু করেন? আমার মনে আছে যে কয়েক বছর আগে আপনাকে যখন আমি বলছিলাম একটা শো এর জন্য, আপনি কোনোভাবে আপনি এমনিও সময় বের করতে পারেন না, কখনো আফ্রিকা, কখনো জেনেভা, অনেক জায়গায় থাকেন, কিন্তু তখন আপনি কিছুটা অসুস্থ ছিলেন, কিন্তু হসপিটালে ডক্টরের কাছে যাবার সময় পাচ্ছিলেন না, এবং ইউজুয়ালি আপনি তাই করেন। নিজের কেয়ারটুকু কেন রাখেন না? এটা খুব খারাপ একটা বিষয়। এটা আমরা স্পেশালি মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে এটা বেশি হয় যে সেলফ কেয়ার করতে আমরা জানি না। আমাদেরকে কেয়ার গিভার হিসেবেই আমাদের সমাজ দেখে, এবং ছোট থেকে কখনোই এটা শেখানো হয় না যে তুমি নিজের যত্ন নেবে। একদম, সেইটা কিন্তু ছোট থেকেই আমাদের শেখানো হয় না। তো আর নারীদের কাছে তো অনেক পরিবারের অনেক ডিমান্ড, সন্তানের অনেক ডিমান্ড, সমাজের অনেক ডিমান্ড, কর্মক্ষেত্রে অনেক ডিমান্ড। এই সব ডিমান্ড ফুলফিল করতে করতে একজন নারী নিজের দিকে তাকানোর সময় পায় না। যখন বুঝতে পারে তখন ইটস টু লেট। তখন হয়তো কোমর ব্যথা, হাঁটু ব্যথা, আরো অনেক ধরনের। আপনি কি এরকম কিছুতে ভুগছেন? আমি অনেক কিছুতে ভুগছি। আমার সিভিয়ার ব্যাক পেইন আছে, কারণ আমাকে প্রচুর ট্রাভেল করতে হয়, এবং আমি থেরাপি নেওয়ার, ফিজিওথেরাপি নেওয়ার সময় বার করতে পারি না। আমি খুবই রিলাক্টেন্ট, আমি মানে না পারতে ডাক্তারের কাছে যাই। খুব খারাপ অভ্যাস। তবে আমার মনে হয় যে এই যে আমি নিজেকে যে প্রায়োরিটাইজ করি না, এটা অনেকটা মানে ওই জায়গা থেকে কারণ আমি দেখিনি, আমার মাকে দেখিনি নিজেকে প্রায়োরিটাইজ করতে বা নিজের মানে সমাজের অনেক কিছু কিন্তু আপনারা বদলাচ্ছেন। যেমন মা অনেক ডিগ্রিধারী হবার পরও হয়তো তার স্বপ্নগুলো পূরণ করতে পারেনি, সেগুলো আপনি করেছেন। কিন্তু অনেক ক্ষেত্রে আছে যে মা নিজের খেয়াল রাখেনি, আপনিও সেটি করছেন। আপনি নিশ্চয়ই চান না যে আপনার পরবর্তী প্রজন্ম সেটি করুক, সেই কারণে আপনার একটু তার জন্য দৃষ্টান্ত হয়ে থাকবার জন্য নিজের কেয়ারটুকু রাখা অবশ্যই করা উচিত। আমি এখন একটু আগের চেয়ে মনে হয় একটু চেষ্টা করছি, এবং কিন্তু আমি আমার মেয়েকে সবসময় বলার চেষ্টা করি যে ফোকাস অন ইয়োর হ্যাপিনেস, ইয়োর হেলথ। হেলথি মানেই হ্যাপি। তো এটা ওকে একটু বলার চেষ্টা করছি। ও যেমন এখনই বলে দিছে কি আমি তোমার মতো এত পড়াশোনা করবো না। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আমার মনে হয় সেটি হবে না, কারণ আপনিও তো তার বয়সে খুব একটা যে পড়তেন সেটা না, পরবর্তীতে জিন কথা বলবে। আপনি মোট কত ঘন্টা ঘুমোতে পারেন? আমি এটা আসলে ডিপেন্ড করে। হ্যাঁ, অন এভারেজ 6 hours। ওকে, দিস ইজ এনাফ আই থিংক। হ্যাঁ হয়তো, কিন্তু মানে আমার কাছে এখন মনে হয় যে হয়তো এনাফ না, কারণ এত বেশি ব্রেন ওয়ার্ক করতে হয়, এত বেশি কাজ করতে হয় যে আসলেই ব্রেনটা টায়ার্ড হয়ে যায়। তখন আমার মনে হয় যে আরেকটু বেশি ঘুমাতে পারলে ভালো হতো। ইউজুয়ালি ডক্টররা বলে 6 to 8 hours ইজ এনাফ ফর এনি হিউম্যান বডি। হ্যাঁ, বাট ফর আ হিউম্যান বডি হুইচ is taking a lot of things to do. এক্স্যাক্টলি, হয়তো সেই হিউম্যান বডির একটু বেশি লাগতে পারে। আচ্ছা, হিউম্যানের মাইন্ড নিয়ে একটু কথা বলি। মেন্টাল হেলথ নিয়ে তো আমরা অনেক কথা শুনি ইদানিং, এবং অনেক ধরনের মেন্টাল হেলথের যত্ন নেওয়ার কথা কিন্তু কেউ বলে, মানে আমরা নেই না আসলে। এবং সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া, রেগুলার কাউন্সিলিং করা, এটাও একটা ট্যাবুর মতো বিষয়। অনেকে ভাবে যে পাগল হলেই বোধহয় সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হয়, কিংবা সমস্যা হলেই বোধহয় যেতে হয়। আপনার কি মনে হয় যে সেটি করা উচিত, কিংবা আপনি কি গিয়েছেন কিংবা যান? এটা হচ্ছে আমি যেরকম নিজের যত্ন নেওয়া, মানে শুধু শারীরিক যত্ন না, নিজের মানসিক যত্ন নেওয়াটাও খুব, স্পেশালি এখন এই যে আমরা শুরু থেকে যেটা নিয়ে কথা বলছি, আমাদের পারিপার্শ্বিক যা অবস্থা, মানুষ যেরকম জাজমেন্টাল সারাটাক্ষণই, এটা কিন্তু আমি আজকে একটা পরিচিত মুখ বলে না, আরেকটা যে কোনো মেয়েকেও এরকম করতে হচ্ছে, বা যে কোনো মানুষকেই এর মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কারণ সারাক্ষণ জাজমেন্ট, সারাক্ষণ সোশ্যাল মিডিয়ার কারণে পৃথিবী ছোট হয়ে এসছে। সেই জন্য মানসিক স্বাস্থ্যটাও কিন্তু সেটার দরকারটা, প্রয়োজনীয়তাটা আরও বেড়ে গেছে। আমরা যখন ফিজিক্যাল হেলথের কথা বলি, এটা শুধু ডাক্তারের কাছে যাওয়া কিন্তু না, এর মানে হচ্ছে যোগা করা, মেডিটেশন করা, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলেই কিন্তু ফোকাসটা নিজের ওপরে আসে। ফোকাসটা এই যে আমরা সারাক্ষণ অন্যকে নিয়ে কথা বলি আর অন্যের দিকে তাকিয়ে থাকি আর অন্যের দোষ ধরার চেষ্টা করি, তখন সেটা কমে যায়। কারণ এই যে অন্যের খারাপটা খুঁজে বের করার সারাক্ষণ যে তাগিদ, তাতে কিন্তু নিজেরও অস্থির লাগার কথা, নিজেরও কিন্তু মানসিকভাবে ভালো থাকার কথা না, অথবা নিজে মানসিকভাবে ভালো না থাকলেই হয়তো অন্যেরও। হ্যাঁ, তো সেই কারণে মানসিক যত্নটা খুব দরকার। সেটা যে রেগুলার তো আর সবাই কাউন্সিলরের কাছে যায় না, কিন্তু আরও অনেকগুলো উপায় আছে যেগুলো এখন অনেক ওপেন সোর্স
গুগল করলেও পাওয়া যায়, অনেকগুলো উপায় আছে, এখন এআই আছে। মেডিটেশন প্র্যাকটিস করাটা খুব ভালো। আপনি করেন? অথবা আমি আমি চেষ্টা করেছি খুবই অল্প সময়, ব্রিদিংটা আমি শুরু করেছি হয়তো, ব্রিদিং প্র্যাকটিস করা। ব্রিদিং প্র্যাকটিস করলেও, কারণ ফিজিক্যাল হেলথ অ্যান্ড মেন্টাল হেলথ আর কানেক্টেড। মেডিটেশন না হলেও যেটা আমি করি, যে চেষ্টা করে, আমি পারি না আসলে, প্রাণায়াম কিংবা এসব কিছু করা হয় না, জাস্ট মাঝে মাঝে কিছু ভাবি না। এই যে কিছু না ভাবার প্র্যাকটিস করাটাও খুব খুব কম, মানে এটা খুব কম হয়। এটার জন্য আমাকে ফিজিক্যালি নিজেকে আইসোলেট করতে হয়, অন্য কোথাও চলে গেলাম। এই ঢাকায় বসে, বাড়িতে বসে এটা খুব কম হয় আসলে। তবে ওইটুকু নিজের জন্য সময় বের করাটা, নিজের উপরে একটা ভালো গান শোনা, একটা ভালো বই পড়া, সেটাও কিন্তু মেন্টাল হেলথ, নিজের মেন্টাল হেলথের উপর কাজ করা। অবশ্যই। পজিটিভিটিতে ফোকাস করা, কিছুদিন সোশ্যাল মিডিয়া বন্ধ রাখা, এই আমার এটা খুব কাজ করে। আমি প্রায় সোশ্যাল মিডিয়া নিজে নিজে লগ আউট করি আসলে। কিন্তু আপনার কাজের জন্য অনেক সময় দরকার হয় না সোশ্যাল মিডিয়া? তখন দরকার হয়, তখন হয়তো আবার, কিন্তু এই যে মাঝে মাঝে ডিটক্সটা খুব ভালো, সোশ্যাল মিডিয়া ডিটক্স। বা আমি এখন যেই পরিবেশে আছি, সেই পরিবেশ থেকে বার হয়ে আমি আরেকটা জায়গায় গিয়ে, আমার কাছে, আমি যখন প্রথম 1 মাসের জন্য সুইজারল্যান্ড চলে গেছিলাম, মানে জেনেভাতে চলে গেছিলাম আমার পড়ার জন্যে, তখন আমি সকাল থেকে, আমার রুটিন ছিল সকালে উঠতাম, উঠে আমি আমার এক্সারসাইজ করতাম, করে ব্রেকফাস্টটা করে আমি পড়তে বসতাম। তারপর আমি বাড়িতে বসে পড়তাম বা আমি লাইব্রেরিতে গিয়ে পড়তাম, একেবারে রুটিন করে লাঞ্চ টাইমে একটা ছোট ব্রেক করে আবার পড়ছি। বিকেল 5টা বাজে বেরোতাম, বের হয়ে তারপর একটা লম্বা হাঁটা দিতাম, কিছু ভাবতাম না, গান শুনতে শুনতে হাঁটতাম লেকের পাড়ে। তারপরে বাড়িতে ফিরতাম, ফিরে হয়তো ডিনার করে আবার একটু পড়তে বসতাম। ওই সময়টা, এই যে আমার রেগুলার জীবনের বাইরে যেইটুকু সময় বার করতে পেরেছি, কিন্তু সেটা আমার মনে হচ্ছে আমাকে হিল করতে, নিজেকে হিল করতে সাহায্য করেছে। আমি যখন ফিরে এসেছি, আই ওয়াজ মোর এনার্জেটিক, আমি তখন কাজে মনোযোগ দিতে পেরেছি বেশি। সবারই আমার মনে হয় এই ব্রেকটা দরকার। আমার মনে হয় এই বিষয়গুলো অ্যাপ্লাই করা উচিত আমাদের অনেকেরই, তাহলে হয়তো ভালো থাকা যাবে। কিন্তু অনেক সময় হয় না, যখন আমরা একা কিছু ভাবতে বসি, কিংবা যে লেকের পাড়ে হাঁটছি কিংবা এরকম করছি, তখন না অনেক সময় ডিপ্রেশন কিংবা ফ্রাস্ট্রেটিং বিষয়গুলো হয়তো অনেক সময় মনে পড়ে যায়, কিংবা তখন হয়তো খারাপ লাগে। পজিটিভিটির দিকে কিভাবে মাইন্ডটা ডাইভার্ট করা যায়? আমার মন ভালো লাগা এবং মন খারাপ লাগা দুটোই, ডিপ্রেশন হচ্ছে এটার একটা হয়তো টার্ম, সায়েন্টিফিক টার্ম অর মেডিকেল টার্ম অফ আ সার্টেন মাইন্ডসেট, যখন মনটা ভালো নেই বা মনটা যখন খুব খুশি আছে, দুইটাই কিন্তু আমার অনুভূতি। তো আমাকে সারাক্ষণ মন ভালো লাগতে হবে, সারাক্ষণ ভালো থাকতে হবে, এমন তো কোনো কথা নেই। আমার মন ভালো থাকবে, আমার মন খারাপও থাকতে পারে। এই মন খারাপ লাগাটা, বা আমার একটা কষ্ট পেলাম, মন খারাপ লাগলো, সেটার থেকে আমাকে যে সারাক্ষণ দূরে থাকতে হবে এমন না, সেটাকেও এমব্রেস করা যায়। মন আজকে খারাপ লাগাটা আছে বুঝতে পারছি দেখেই ভালো লাগাটাকে বেশি এনজয় করতে পারছি। তো দুটোই আমার ইমোশন, এবং দুটোই যেন আমি এমব্রেস করতে পারি, দুটোকেই আমি যেন হ্যান্ডেল করতে পারি, সেই প্র্যাকটিসটা আমার মনে হয় বেশি ইম্পর্টেন্ট। আমাকে সারাক্ষণ ভালো লাগতেই থাকবে, এরকম সম্ভব না এই পৃথিবীতে। সেটা হয়তো একটা একঘেয়েমিতেও হয়তো চলে আসতে পারে, যে সবসময় ভালো আছি, সেটা হয় না, সেটা সম্ভব না, সেটা বাস্তব মানব না। জীবন, রাইট? হ্যাঁ, আমরা মানুষের জীবন, ভালো থাকবো, খারাপ থাকবো, মন খারাপ লাগবে, মন ভালো লাগবে, কান্না করব, হাসবো, সবই আমার অনুভূতি। আমার মনে হয় সাদাটাকে, কালোটাকে, আলোটাকে, আধারটাকে, সবকিছুকে গ্রহণ করে নেওয়া, এবং সেটা শুধু মানব জীবনের বাইরের সাইডটা নয়, বয়সটাকেও আসলে এমব্রেস করে নেওয়া উচিত। অনেক সময় হয় না যে আপনিও 40+ হয়ে গেছেন, যতদূর আমি জানি। হ্যাঁ, তো বয়সটাকে আপনি কিভাবে এমব্রেস করেন? হয় না যে একটু 30+ হলে, আগে বলা হতো 20তেই বুড়ি, হ্যাঁ, তারপর 30+ হলেই বলে যে বুড়ি। এখন তো 40+কেও দেশের বাইরে যেটাকে বলে যে 40 থেকে আসল জীবন শুরু, বলে 40 ইজ দ্য নিউ 30, এক্স্যাক্টলি এরকম বলে। আমি আসলে এই কাজ করতে 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 কখন বয়স কত হয়ে গেছে খেয়াল করিনি, কিন্তু দেখতে যদি আপনাকে 20 লাগে না, কিন্তু আমার 40 হয়ে গেছে। কিন্তু যেটা হচ্ছে যে 40 হওয়ার পর থেকে আমার বডি আমাকে বলতে শুরু করেছে যে তোমার কিন্তু 40 হয়েছে। এটা আমি জানি না এটা ছেলেদের ক্ষেত্রে হয় কি না, কিন্তু এটা মেয়েদের ক্ষেত্রে হয়।
your body tells you ওকে যে ওকে নাও ইউ নিড টু স্লো ডাউন। তো তখন দেখা যায় এই কোমর ব্যথাটা একটু বাড়ে, তখন দেখা যায় যে একটু ফ্যাটিগ লাগে, একটু টায়ার্ড লাগে, হয়তো একটা সময় যে অনেক রাত পর্যন্ত আড্ডা দিলাম, ভোর পর্যন্ত আড্ডা মারলাম, সেসব করতে ইচ্ছা করে না। এক সময় যেরকম মনে হয় যে 20s মনে হয় ব্যাক প্যাকিং করে চলে যাই একা, তখন মনে হয় যে না বাবা এসব ব্যাক প্যাকিংয়ের দরকার নেই, আমি একটা আরাম হোটেল রুমে থাকতে চাই। একটু সেটা সেটা আমার শরীরই আমাকে বলে দেবে। তো হ্যাঁ, আমার যেই বয়সী সিচুয়েশন, আমি আমার জীবনের প্রত্যেকটা ধাপই আমি যথেষ্ট পরিমাণে ভালো সময় গেছে, খারাপ সময় গেছে, পুরোটাকেই আমি এমব্রেস করেছি, এখনও এমব্রেস করেই যাচ্ছি। জীবন একটাই, একদম মানে এটার কোনো বিকল্প নেই, এটা ধ্রুব সত্য। তো সেই একটা জীবনের অর্ধেকের বেশি, আমি জানি না আমি কত বছর বাঁচবো, আমার তো মনে হয় 40, অর্ধেকের বেশি। তো এতটা পথ পেরিয়ে এসেছি, এটাই তো বিশাল অ্যাচিভমেন্ট। মাত্র 40-এই আপনি এত কিছু অর্জন করেছেন। আমি চাই যে সামনের দিনগুলো আপনি এরকমই আরও নতুন নতুন কিছু করে আমাদেরকে চমকে দেন। নামটা তো একটু বড় করে ফেলেছেন, ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা। আমরা চাই যে পাশে আরও আগে পিছিয়ে আরও অনেক কিছু থাকুক, যে চলচ্চিত্র পরিচালক কিংবা চিত্রশিল্পী, এরকম আরও অনেক কিছু যুক্ত হয়। আমি এখন কয়েকটা ওয়ার্ড বলবো, আপনি সেটা নিয়ে আপনি কি ভাবেন, কিংবা এক লাইনও আপনি বলতে পারেন। মাদারহুড। আমার কাছে মাতৃত্ব আর আমি, আমার জীবনটা সিনোনিমাস। বাহ। ফ্যামিলি। আয়রা। লাভ। আয়রা। খুব চমৎকার। আসলে একটা মায়ের কাছে সন্তানের থেকে বড় কিছু তো আসলে নাই, তার অস্তিত্বই হচ্ছে গিয়ে তার সন্তান। আর এখন যদি কয়েকজন ব্যক্তিত্বের কথা বলি, বিশিষ্ট ব্যক্তিত্ব, আবেদ ভাইয়া, ব্র্যাক ইন্টারন্যাশনালের, এবং ফজলে হাসান আবেদ, তাকে নিয়ে যদি কিছু বলতে বলে। উনি মহামানব, উনি নর্মাল, উনি সাধারণ মানুষ না, উনি মহামানবের পর্যায়ে। সেটা আমরা কেউ রিয়েলাইজ করি, কেউ করতে পারি না, কিন্তু অবশ্যই উনি আমাদের মতো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না, কিন্তু অত্যন্ত সাধারণ জীবনযাপন করেছেন। শুধু একটা মানুষ যে মানুষের জন্য এত কিছু করেছেন, সেটা মানে এটা বিস্ময়কর। ওই রকম করে যে ভাবা যায়, সেটা একটা বিস্ময়কর ব্যাপার। এবং এটা পৃথিবীতে, বাংলাদেশে তো অবশ্যই না, পৃথিবীতেও এইরকম মানুষ ক্ষণজন্মা, অবশ্যই বারবার আসে না। শাহরুখ খান, তার সাথে আপনার দেখা হয়েছে? ওরে বাপরে, শুধু দেখাই হয়েছে, আই ডোন্ট নো হিম। না, তারপরও দেখা হওয়ার পর কি অনুভূতি হয়েছে, মানে তাকে ওই 2 সেকেন্ডে কি দেখেছেন? আমিও তার সাথে কথা বলবো, আমারও সৌভাগ্য হয়েছে, সো আমারও কিছু অনুভূতি আছে। সেই অনুভূতির জায়গা থেকেই আপনাকে জিজ্ঞেস করছি। আমার কথা বলবার সৌভাগ্য হয়নি, শুধু হ্যালো বলেছি আর তারপরে পাশে দাঁড়িয়ে ছবি তুলেছি, এইটুকুই। মানে এছাড়া আর কোনো ইন্টারাকশনের সুযোগ হয়নি। তো সেই কারণে আমার যে তার প্রতি কোনো ইমপ্রেশন হবে আলাদা কোনো স্ক্রিনে শাহরুখ খানের বাইরে, সেটা হয়নি আসলে। তবে আরেকজনের কথা তো বলতেই পারি, তিনি আপনার যে চ্যান্সেলর গোল্ড মেডেল আপনি পেয়েছিলেন, সে সময় সেখানে ছিলেন, এবং আপনার হাতে কি পুরস্কার তুলে দিয়েছিল কিনা জানি না, শাবানা আজমি। ও শাবানা আজমি, মানে উনি আরেকজন অসাধারণ ব্যক্তিত্ব। এবং আমার মনে আছে যে হ্যাঁ, উনি তখন আমাদের গেস্ট ছিলেন, এবং উনি আমাকে পুরস্কারও তুলে দিয়েছিলেন। আবেদ ভাই ছিলেন সেখানে। পরে উনি জানতে চেয়েছিল যে, কারণ উনি ওই সময় আমাদের বোর্ড মেম্বার ছিলেন, তো উনি পরে নাকি জানতে চেয়েছিল যে আমার খুব ভালো লেগেছে ওই মেয়েটা ওর বাচ্চাকে নিয়ে স্টেজে উঠেছে। তো ওই আর কি, খুব ভালো লাগার মানুষ একজন। আপনি যেমন অনেককে বলেন না ভালো লাগার মানুষ, কিংবা অনেক কিছু বদলে দিয়েছে, আপনি যে কত মেয়েকে ইন্সপায়ার করেছেন। আমি আজকের পর্ব শুরু করেছি হচ্ছে কি কিছুটা নেগেটিভ কথা দিয়ে, অনেকে আপনাকে নিয়ে খারাপ কথা বলেছে, পাশাপাশি অনেকে এত ভালো কথা বলেছে। আমি শুধু স্ক্রল ডাউন করছিলাম এবং দেখছিলাম যে কেউ লিখছে যে মিথিলা আমাদের অনুপ্রেরণা, মিথিলা আমাদের শক্তি, মিথিলা আমাদের আস্থা। আমি কিন্তু আজকের এই পডকাস্টে সেই অনুভূতিটাই আমার ভেতরে সঞ্চার করলাম, এবং আমার খুব ভালো লাগলো কিভাবে যেন সময় শেষ হয়ে গেল। কিন্তু মিথিলা এভাবেই থাকুক আমাদের মাঝে, সহজ, সরল, শক্তিশালী। কেমন লাগলো?
আপনার সাথে আড্ডা মারতে আমার সবসময় খুব ভালো লাগে এবং আমাদের আসলে কখনো এই বাইরে এর বাইরে আড্ডা মারা আমাদের খুব একটা হয় না। কিন্তু এখানেই যে বসে, কারণ আমি সত্যি বলতে যে আমি যদি আপনার সাথে আলাদা করে আড্ডা মারতাম মনে হয় না এর থেকে আলাদা কিছু বলতাম আমি, কারণ আমি খুবই যেরকম সেরকমই আমি। তো খুবই খুবই ভালো লাগলো সবসময় আপনার সাথে কথা বলে, অনেক ভাবনা নিজেই ভাবি পরে গিয়ে, যে সেটাই আপনার প্রশ্নগুলো হয়তো আমাকে ভাবায়ও, এটাই জানি না দর্শকরাও হয়তো এনজয় করেছে। আমরা তো নিজের মনে কথা বলেই গেছি। অবশ্যই জীবনের অনুভূতি সবাইকেই আসলে স্পর্শ করে, উপভোগ্য তো অবশ্যই হয়, সেই সাথে অনুপ্রাণিত করে, অনুরণনের জায়গাটা একটু নাড়িয়ে দেয়। অনেক ভালো থাকবেন মিথিলা, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। জীবন একটা সুন্দর ভ্রমণের মতো, অবিরাম ছুটে চলা। সেই ভ্রমণে আনন্দ থাকবে, কষ্টও থাকতে পারে, যেমনটা মিথিলা বললেন। তবে হতাশাকে পাশ কাটিয়ে পরিপূর্ণ উপভোগ যারা করতে পারে তারাই সফল মানুষ। ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা সেই দলেরই একজন। আমরা একজন ডক্টর রাফিয়াত রশিদ মিথিলাকে নিয়ে সবসময় গর্ব করি, ভালোবাসি। ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লিসেনার্স, মাই টাইম ইজ আপ। আজকের মতো বিদায়, তবে দেখা তো হচ্ছেই আগামী শনিবার রাত 9টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও 3 রাত 93.6 FM। আবারও মনে করিয়ে দিয়ে আজকের পর্বে আনকাট ফুল ভার্সন দেখতে চাইলে ভিজিট করতে পারেন মাছরাঙা প্রোগ্রাম এবং রেডিও 3 রাত 93.6 FM এর ইউটিউব চ্যানেলে। ভালো থাকবেন।